মাঝ পৌষের কুয়াশা মোড়া ভোর। দিনের আলো এখনো সম্পূর্ণ ফোটেনি। অনুদিত সূর্যের বিক্ষিপ্ত ও নিষ্প্রভ আলোয় চারপাশটা কেমন যেন রহস্যময় হয়ে আছে। মন্দিরের গর্ভগৃহে ঢুকতে গিয়েই থমকে দাঁড়ালেন করি ঠাকুর। এমন গন্ধ তো হওয়ার কথা নয়। ভ্রু আর নাক একসঙ্গে কুঁচকে গেল তার। গত সন্ধ্যায় মায়ের পায়ে দেওয়া ফুল আর ধূপের ক্ষীণ একটা ঘ্রাণ এখনো থাকার কথা। প্রতি উষাকালে ঠাকুর জাগাতে এলে ঠিক এমনই থাকে, কিন্তু আজ গন্ধটা যে শুধু নেই তা নয়, পরিবর্তে একটা বিজাতীয় উৎকট আষ্টে গন্ধে গুমোট হয়ে আছে ঠান্ডা মন্দিরের দেওয়ালগুলো। আর এই গন্ধটা করি ঠাকুরের খুব চেনা। দেবী প্রতিমার সামনে থেকে একটু পিছিয়ে এলেন তিনি। ওই তো সেই কালো অষ্টধাতুর মূর্তি, জবা ফুলের শুকিয়ে যাওয়া মালা, রূপোর খাড়া সবই তো রয়েছে, কিন্তু কোথায় যেন একটা বড়সড় গলদ রয়েছে প্রতিমার মধ্যে। পার্থক্যটা তার মনোলোকে ধরা পড়ছে, কিন্তু চর্মচক্ষে কিছুতেই তার দৃশ্যমান হচ্ছে না। বাইরে বেরিয়ে এলেন তিনি। আকাশ নিশ্চিদ্র কুয়াশার চাদরে ঢাকা। মাথার উপরে জড়াজড়ি করে থাকা ডালপালা ভেদ করে দৃষ্টি যায় না। বুড়ি ঠাকুরের মনটা হঠাৎ কু গাইল। নিশ্চুপ গাছের পাতায় পাতায় যেন একটা খুব ক্ষীণ ফিসফিসানি শুরু হয়েছে হঠাৎ। কে 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 ওখানে? চট করে ঘাড় ঘুরিয়ে তাকালেন তিনি। না, আর কেউ নেই। টুপ করে এক ফোঁটা শিশির ছড়ে পড়ল তার কপালে। একটা ভয়াবহ সন্দেহ মাথায় আসতেই তার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। মন একদম চাইছে না মন্দিরের দিকে এই মুহূর্তে যেতে। না না, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক নয়। পালাতে হবে, এখনই পালাতে হবে। মনের ভেতর থেকে একটা স্বর তাকে বারবার পালিয়ে যেতে বললেও এক অজানা টানে তিনি পায়ে পায়ে এগিয়ে চললেন গর্ভগৃহের দিকে। শালকাঠের কালো চৌকাঠ, সিঁদুরের লেপ দেওয়া ঘণ্টা তার দৃষ্টিপথের দুপাশে ঝাপসা হয়ে রইল। দৃষ্টি নিবন্ধ প্রায় অন্ধকার মন্দির কক্ষে। পিছনে ঝরা পাতার শব্দ তুলে খুব লঘু পায়ে কেউ একজন ছুটে গেল মন্দিরের আড়াআড়ি। কিন্তু আর পিছনে ফিরে তাকালেন না করি। তিনি জানেন মন্দিরের ভেতরে ঢুকলেই তার সব বোঝা হয়ে যাবে। মাথা নিচু করে চৌকাঠ পার হয়ে তিনি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন। এ কি মৃদু ফুল, ঘি আর চন্দনের গন্ধ পাওয়া যাচ্ছে এখন। আষ্টে গন্ধটা আর নেই। আর একই সঙ্গে নেই দেবী বিগ্রহ। প্রবল আতঙ্কে পাথরের মতো শক্ত হয়ে যেতে যেতে করি ঠাকুর বুঝতে পারলেন ওই বিগ্রহ অনুপস্থিত বলেই আষ্টে গন্ধটাও আর নেই। এক পা দুপা করে পিছিয়ে আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন তার ঠিক পিছনে গর্ভগৃহের দোরগোড়ায় কেউ একজন এসে দাঁড়িয়েছে। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে তার। একটা বরফ শীতল উপস্থিতি তাকে জানান দিচ্ছে যে সে খুব কাছেই রয়েছে। সেই অতি প্রাচীন শীতল শরীর থেকে শৈত স্রোত বেরিয়ে আসছে করি ঠাকুরের শরীর পর্যন্ত। আষ্টে গন্ধটা আবার ফিরে এসেছে। কাঁপতে কাঁপতে মেঝের উপর পড়ে গেলেন করি। কুচকুচে কালো মুখটা তার মুখের ঠিক সামনে চমকে পড়ল একটা কালো রাজহাঁসের মতো লম্বা গলা থেকে। মুখ না তুললেও তিনি বেশ বুঝতে পারলেন সারি সারি নিষ্ঠুর দাঁত ঝিঁকিয়ে উঠেছে এক দুর্নিবার নিষ্ঠুর হাসিতে।
এইভাবে আত্মসমর্পণ করলে চলবে না। গ্রামে আমার পরিবার আছে, আত্মীয় পরিজন, পরম প্রিয় প্রতিবেশীরা আছে। এই ভয়াবহ উপস্থিতির কথা তাদের না জানালে পুরো গ্রাম উজাড় হয়ে যাবে। কথাটা মনে আসতেই এক অসম্ভব শক্তি এলো করি ঠাকুরের সর্বাঙ্গে। মাথাটা বিদ্যুৎ বেগে সরিয়ে নিয়ে দু হাতের ভরে দেহটা তুলে ফেললেন মেঝে থেকে আর ছুটে চললেন মন্দিরের চৌকাঠ পার হয়ে পথের দিকে। কিন্তু ততক্ষণে একজোড়া নিষ্ঠুর চোয়াল গভীরভাবে কেটে বসেছে তার বাঁ পায়ের কোড়ালির উপর। যে শরীরের মাংস কাটা ও হাড় ভাঙার শব্দ শুনতে পেলেন তিনি। প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে উঠলেও ছোটা থামালেন না। ভোরের কুয়াশা অনেকটা মরে এসেছে। পূর্ব দিগন্তের পেট কেটে উঠে আসছে আলোর ঝড়। মন্দিরটা ততক্ষণে গাছপালার আড়ালে ঢাকা পড়ে গিয়েছে। তবুও কুয়াশা বনভূমি ছাপিয়ে এক নারী কণ্ঠের ভয়ঙ্কর গর্জন ভেসে আসছে প্রবল জিঘাংসা নিয়ে। গ্রামে ঢোকার মুখে পিচ রাস্তার দুপাশে দুটি কদবেল গাছ দাঁড়িয়ে আছে গ্রামরক্ষীর মতো। দু চারটে আবছা মনুষ্যমূর্তি পথ বেয়ে গিয়ে আসছে সাইকেলে চড়ে। সাইকেলের পেছনে বাঁশ বেঁধে ঝুলিয়ে রাখা আছে দুটি করে নাইলনের বস্তা। সেগুলি ভর্তি করে ভোরের ফুলকপি টমেটো নিয়ে ভোরের বাজার ধরতে চলেছে গ্রামের চাষিরা। কাছে আসতেই তাদের চিনলেন করি ঠাকুর, উত্তরপাড়ার রাম মণ্ডল আর মিলন ঘোষ। রাম, রাম রে, রাম, রাম। আরে 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 ঠাকুর মশাই, কি হলো আপনার? সারা পা রক্তে ভেসে যাচ্ছে যে। এই মিলন, মিলন, হে আয় তো এদিকে। কি রে রাম? আরে আরে এ তো করি ঠাকুর। ঘটনার আকস্মিকতায় টাল সামলাতে না পেরে রাম পড়ে গিয়েছিল সাইকেল নিয়ে। করি ঠাকুরকে তুলে ধরতে গিয়ে সে দেখল প্রবীণ মানুষটির চোখ বন্ধ। ঘটনার অভিঘাতে প্রবল উত্তেজনা ও যন্ত্রণায় মানুষটা ততক্ষণে অজ্ঞান হয়ে গিয়েছেন। তপনবাবু মাথাটা দুই হাতের মধ্যে নিয়ে বসে রইলেন অনেকক্ষণ। মুখে দুশ্চিন্তার ভাব সুস্পষ্ট। পলাশবনী থানার এসআই মৃন্ময় ঘোষ সামনের চেয়ারটায় বসে অস্থিরভাবে পা ঠুকছিলেন মেঝেতে। মৃন্ময়ের পেছনে দাঁড়ানো মিলন আর রামের মুখ কালো হয়ে আছে। দেখলেই বোঝা যায় তারা প্রচন্ড ভয় পেয়েছে। তা মৃন্ময় বাবু কি করবেন ভাবছেন? 6 ফুট লম্বা মেদহীন শরীরটা চাবুকের মতো ছিটকে উঠল। গম্ভীর গলায় তিনি বললেন, এ আর এত ভাবার কি আছে? নিশ্চয়ই কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট বাসা বেঁধেছে ওদিকটায়। ধরে আচ্ছা করে লাঠালে সব সিধে হয়ে যাবে দাদা। এবার আপনি ভেবে দেখুন। কিন্তু মৃন্ময় বাবু, ব্যাপারটা কি অত সহজ? করি ঠাকুর তো বানিয়ে বলার মানুষ নন। তার উপরে আপনি তো তার পায়ে দাঁতের দাগ নিজেই দেখেছেন, রাম মিলনও দেখেছে। আপনার ওই অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট বন্দুক পিস্তল ছেড়ে কামড়ে দেওয়া শুরু করলো কেন, সেটাও তো ভাবার বিষয়, তাই না? কোনো গুন্ডা বদমাইশ হলে করি কাকা অমন অজ্ঞান হয়ে যেতেন না, বরং রুখে দাঁড়াতেন। আপনারা তো সে সময় তাকে দেখেননি। চোখ ঢেলে বেরিয়ে আসছে, বুকটা ওঠানামা করছে হাঁপড়ের মতো, পায়ের ব্যথা পর্যন্ত ভুলে গেছেন। এমন ভয় মানুষকে ওরকম ভয় পায় নাকি কেউ? তাহলে তো দাদা আলোচনাই শেষ হয়ে গেল। পশ্চিমবঙ্গ পুলিশ চুপচাপ এইসব ভূতের নেত্য দেখুক হাত তুলে দিয়ে,
আর ওঝা গুণিন কিছু একটা ডেকে মন্দির গ্রাম শোধন করে নেওয়া হোক। আহা, তা আমি কখন বললাম? পলাশবনি পুলিশ নিজের মতো ইনভেস্টিগেশন করুক না। আর ক্রাইম যদি অশরীরই করে থাকে, সেও তো ক্রাইমই। কিন্তু ব্যাপারটা হচ্ছে গ্রামবাসীর সুরক্ষার। সেক্ষেত্রে আমি কোনো রকম খামতি রাখতে চাইছি না। দুরকম পথই খোলা থাক, যাতে কাজ হওয়ার হবে। কি বলেন? মৃন্ময় ঘোষ উঠে দাঁড়ালেন। খুব একটা খুশি হয়েছেন বলে মনে হলো না। তবুও গ্রামবাসীর সুরক্ষার প্রশ্নটা উঠে আসায় আর দ্বিরুক্তি করলেন না। আরে রাম, মিলন, তোদের কাছে ন্যাড়ার ফোন নম্বর আছে না? একবার ডাক তো। বল আমি ডাকছি। আছে জেঠু, ছোটবেলায় নেড়াই তো আমাদের ইংরেজি পড়াতো। হ্যাঁ, সে তো জানি। আর গুরু শিষ্য মিলে উত্তরের খামার বাড়িতে কিসের উৎসব করো, তাও অজানা নেই। ডাকো ডাকো, গুরুদেবকে ডাকো। তিনি তো আবার ন্যাড়া ছাড়া কারোর ডাকে আসবেন না। কার কথা বলছো কাকা? ওই গঙ্গার দিকে শ্মশানের মাঝে? আরে হ্যাঁ, ডাক ন্যাড়াকে। দেরি করে লাভ নেই। বাবু কি বুঝলেন কে জানে। আমার তো করি ঠাকুরের পায়ের কথা মনে পড়লেই সারা শরীর কেঁপে উঠছে। হ্যাঁ মাস্টার মশাই, বলো। আরে ওই যে আবার মাস্টার মশাই বলছো দাদা? নে নে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। বল বল, কি হয়েছে বল। তোমাকে তপন কাকা ডাকছে। আমাকে? কেন রে? একটা ভয়ানক ঘটনা ঘটেছে পুরনো মন্দিরের দিকে, তুমি এসো। ঠিক 10 মিনিটের মাথায় লাল রঙের পালসারটা এসে দাঁড়ালো। এ কি রে, এই পৌষের ঠান্ডায় বুক খোলা জামা পরে চলে এলি? আর সারা মাথায় ট্যাটু করিয়েছিস কেন? নেড়াদাকে কিন্তু হেব্বি লাগে কাকা, ট্যাটু ফ্যাটু নিয়ে। হ্যাঁ, তুমি চুপ করো। যেমন গুরু তেমন তার চেলা। এইটুকু বলেই হঠাৎ গম্ভীর হয়ে গেল তপন। ন্যাড়া সময় দিল তাকে। সে বুঝতে পারছিল ব্যাপারটা খুব একটা সাধারণ ব্যাপার নয়। বেশ কিছুক্ষণ পরে তপনবাবু স্বাভাবিক হলে এক এক করে যাবতীয় ঘটনা খুলে বললেন। করি ঠাকুরের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে ন্যাড়া বিস্ময়ে হতবাক হয়ে গেল। তাহলে কি দাদুকে খবর দিতে বলছো? কিন্তু সে কি আর ঘরে থাকে? কোথায় কোন শ্মশানে না হলে শক্তিপীঠে পড়ে আছে দেখো। তবুও দুপুরের দিকে একবার যাবো ওদিকে। তপনবাবু চুপ করে বসে রইলেন। ন্যাড়া বাইরে এসে রাম আর মিলনকে বলল, ডাকলে আসিস মাস্টার মশাই, কেমন? একটা ফোন করে দিও দাদা, এক ডাকে চলে আসবে। হ্যাঁ দাদা, মিলন ঠিকই বলেছে, একটা ফোন করে দিও। হ্যাঁ, একটা ফোন করে দিও। ন্যাড়ার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল আনন্দে। পৌষের দ্বীপ্রহরে এই সতীঘাট এক সর্বত্যাগী সন্ন্যাসীর মতো হয়ে পড়ে থাকে। সাদা বালুময় চর তার সুপ্রবসন, নদী তার পথ। উত্তুরে হাওয়া বটগাছটির পাতার ভেতর দিয়ে বয়ে যায় শনশন করে। কাঁপুনি লাগে শরীরে। আদিত্যনাথ এখন পলাশবনির বাসিন্দা। ন্যাড়ার ছেলেবেলায় একবার আদিত্যনাথ এসেছিলেন শঙ্খবতীর সঙ্গে মোকাবিলা করতে। অনেকদিন থেকেই ন্যাড়ার মা আদিত্যনাথকে তাদের গ্রামে এসে থাকতে বলেছিল। আজন্ম গ্রাম দেশে বড় হয়ে ওঠা আদিত্যনাথের যে কলকাতার ওই ছোট্ট একখানি কুঠুরিতে একা একা থাকতে ভারী অসুবিধে হয় তা সে বুঝতে পারত। বারবার বলার পরও ঠাকুরমশাই আসেননি। কিন্তু গত দীপাবলির সপ্তাহ দুয়েক আগে আদিত্যনাথ হঠাৎ করে এসে হাজির হলেন পলাশবনিতে। আদিত্যনাথকে ন্যাড়ার মা একখানি জায়গা দেখে দিয়েছিলেন মরিগঙ্গার তীরে, সতীর ঘাট ঘেঁষে।
নদীর ঘাটের কাছে যেখানে নৌকা বাঁধা থাকে আর মরা নদীর বাঁক ঘুরে করমচা রঙের মেঘ করে আসে, ঠাকুরমশাই সেখানেই তার সাধন পীঠ স্থাপন করেছেন। পীঠ বলতে ইয়া বড় তালেবর কিছু নয়, ওই এক কুঠুরি একখানি ঘর, 3টে কুশাসন, একখানি পলকা চৌকি, ভোলানাথের একখানি ছোট্ট পিতলের মূর্তি আর 2-3খানি কলকে। খাবার দাবারের চিন্তা নেই, রমার বিয়ে দিয়েছেন, বিষয় আশয় চিন্তাও নেই। কমলা বেটি খাবার পাঠিয়ে দেয় ন্যাড়ার হাত দিয়ে, হাজার বারণ সত্ত্বেও। আদিত্যনাথের মনে হয় বুড়ো বয়সে রিটায়ার করে মেয়ের ঘরে থিতু হয়েছেন। হে অবসর বড্ড আরামের। আদিত্যনাথ কলকাতা ছেড়ে এলেন বলে কি কলকাতাকে ভুলে গেলেন? না, তা কি কখনো ভোলা যায়? যখন ময়দানের কালো আকাশে সবুজ মাটির ছায়া ঘনিয়ে আসে, তখন আদিত্যনাথের ভারী মনে পড়ে সেই পুরনো সব ভারী ভারী সিংহ দরজা ছোঁয়া পথঘাট, হাতে টানা রিক্সা আর সারদা সুন্দরীর দেওয়া সেই রুদ্রাক্ষের মালাখানি, যা তিনি তিলোত্তমার বুকেই রেখে এসেছেন। মাঝে মাঝে সেখানে যাবেন তিনি, পরম আদরে ছুঁয়ে দেখবেন তার সকল গল্পদের, তার তিলোত্তমার সকল ছবি। ন্যাড়াকে পাঠিয়েও মাঝে মাঝে খোঁজ নেবেন তার ব্যস্ত মহানগরী দুদণ্ড জুড়িয়ে নিল কিনা, দুপল চোখ বুজে বিশ্রাম নিল কিনা। এই 2 বাসই তার বড় আপন হয়ে রইল। ন্যাড়া দরজা খুলে ঢুকল। শূন্য ঘরে ধূপ, কর্পূর আর ঘিয়ের একটা মৃদু গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। পূবের জানালাটা খুলে দিয়ে ন্যাড়া কিছুক্ষণ ঘুরে বেড়ালো। অনেক সময় নিয়ে তক্তপোষে বসে রইল নদীর দিকে তাকিয়ে। শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে সে উঠে দাঁড়ালো। মুঠি প্রমাণ পিতলের শিব দাঁড়িয়ে আছেন একটা ছোট্ট কাঠের সিংহাসনে। শিবমূর্তিটি হাতে তুলে নিয়ে চোখ বন্ধ করল ন্যাড়া। বাড়ি এসো দাদু, বাড়ি এসো। খুব বিপদ, খুব ভয়। গ্রাম থেকে রাস্তাটা দক্ষিণে লেভেল ক্রসিং পার করলে একটা জঙ্গলে জায়গায় পৌঁছে যায়। দুদিকে আম, জারুল, আকাশমণি, করাই, সৃষ্টি গাছের ঘন বন। একটা ছোট ডোবাকে পথের বাঁ পাশে রেখে ডান দিকে সংকীর্ণ মাটির পথ চলে গিয়েছে। ওই পথের শেষে গ্রামের প্রাচীন কালী মন্দির। কবে প্রতিষ্ঠিত হয়েছিল কেউ জানে না। লোকমুখে শোনা যায় নবদ্বীপের আগম বাগিসের প্রায় সমসাময়িক এর প্রতিষ্ঠাকাল। সেকালে সব সিদ্ধ কাপালিকেরা এখানে এসে আরাধনা করতেন। মূল মন্দিরের ছোট ছোট ইট কিছু অংশে দেখা গেলেও বেশিরভাগই সংস্কার করা হয়েছে। নতুন রং করা দেওয়াল, কালো পাথরের সিঁড়ি দেখলে সে নবনির্মাণ বুঝতে পারা যায়। সংকীর্ণ মেটে পথের সামনে গাড়িটা দাঁড় করাতে নির্দেশ দিলেন এসআই মৃন্ময় ঘোষ। হরি ঠাকুরের ওপর আক্রমণ হয়েছে আজ 2 দিন হয়ে গেল। দেবস্থানের রুলস অ্যান্ড রেগুলেশনের ধানাই পানাই করতে করতে বেশ দেরি হয়ে গেল। আজ সন্ধ্যায় অবশেষে এসআই সাহেবের অনুমতি পাওয়া গেছে। ইঞ্জিনটা বন্ধ হতেই জায়গাটার নিরেট নৈঃশব্দ বোঝা গেল। টুপটাপ শিশির পড়ছে গাছ থেকে। হঠাৎ হঠাৎ মনে হয় কারা যেন কথা বলছে পাতায় পাতায়, ডালে ডালে। কোমরের হোলস্টার থেকে পিস্তলটা বার করে ম্যাগাজিনটা ভালো করে দেখে নিলেন মৃন্ময়। তারপর মূল পিচ রাস্তা থেকে মেটে রাস্তায় নামলেন, আর তাকে অনুসরণ করল 3 জন সশস্ত্র কনস্টেবল। কুয়াশা আর জ্যোৎস্নায় পথটা মাখামাখি হয়ে আছে। খুব সাবধানে পা টিপে টিপে এগিয়ে চললেন মৃন্ময়। বাঁদিকের বাস ছাড়টা যেখানে শেষ হয়েছে, মৃন্ময় থমকে দাঁড়ালেন। ছায়া ছায়া আলো আঁধারিতে তার মনে হলো একটা বাঁশ গাছ যেন মাটির উপর ঝুঁকে পড়া অবস্থা থেকে সাঁ করে সোজা হয়ে গেল, কিন্তু একটু শব্দ হয়নি তাতে।
একটা বিরাট কালো তলোয়ারের মতো বাঁশটা বাতাস কেটে উঠে গেছে শূন্য লোকে। কয়েক মুহূর্ত অপেক্ষা করে মৃন্ময় আবার এগিয়ে চললেন। বাঁশটা যেখানে পথের ওপর এসে পড়েছিল সেখানে মাটি ভেজা ভেজা, আষ্টে গন্ধ ছড়াচ্ছে থেকে থেকে। টর্চ জ্বালানো যাবে না, কোনো অপরাধী মন্দিরে আশ্রয় নিয়ে থাকলে টর্চের আলোতে সে সাবধান হয়ে যাবে। স্যার স্যার স্যার, কি হলো স্যার? কি হলো কি হলো? হ্যাঁ, স্যার একটা ফুটলো হাতে, মনে হচ্ছে রক্ত পড়ছে। এই মোবাইলের আলোটা সামান্য একটু জ্বালো তো, দেখি জায়গাটা কিসের। ইয়া আল্লাহ, এটা কি? আলো জ্বলে উঠতেই মৃন্ময় কয়েক মুহূর্তের জন্য হাতের যন্ত্রণা ভুলে গেলেন। একটা সজারু ঘাড় মোটকে পড়ে আছে রাস্তার উপরে, চোখ দুটো খোলা, পিঠ থেকে কাটা শুদ্ধ মাংস ছিঁড়ে খেয়েছে কেউ। সজারুর কাঁটাতেই মৃন্ময়ের হাত আহত হয়েছে। হঠাৎ মাথার উপরে সোজা হয়ে থাকা বাঁশটা খুব জোরে জোরে নড়ে উঠল, আর একটা তরঙ্গ সংলগ্ন গাছপালার ডালপাতা বেয়ে ছুটে গেল মন্দিরের দিশায়। মৃন্ময় চোয়াল শক্ত করে ছুটলেন শব্দ লক্ষ্য করে। এর শেষ দেখেই তিনি ছাড়বেন আজ। পশ্চিমে কিছুটা যাওয়ার পর গাছপালার পুনট কিছুটা হালকা হয়ে এলো। কৃষ্ণা পঞ্চমীর ক্ষীণ চাঁদের আলোতে বনভূমির মধ্যে অবস্থিত ফাঁকা জায়গাটা দেখা যেতে লাগলো। আর দেখা যেতে লাগলো জ্যোৎস্নার গায়ে ছবির মতো এঁটে থাকা কালী মন্দিরের অবয়বটা। খুব সন্তর্পণে গাছপালার ছায়াবৃত্তটা পার হয়ে আলোকিত প্রাঙ্গণে পা রাখতে যাবেন, এমন সময় তার চোখে পড়ল অবয়বটা। মন্দিরে ওঠা সিঁড়ির ধাপে একটা মেয়ে বসে আছে, কোলের ওপরে বাঁ হাতটা রাখা। তার শরীরটাকে একটা জড়ি পাথর বসানো শাড়ি জড়িয়ে রেখেছে। তার চমক এই ক্ষীণ চন্দ্রালোকেও ঝিলমিল করে উঠছে। তার মাথাটা ঝুঁকে পড়েছে বুকের ওপর, আর ডান হাতটা রয়েছে তার মুখের ভেতরে। কিছু একটা সে টেনে বার করতে চাইছে মুখের ভেতর থেকে। থেকে থেকে ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, আর শোনা যাচ্ছে একটা ঘর ঘর শব্দ। তুমি যেই হও না কেন, দু হাত মাথার উপর রেখে এগিয়ে এসো। আমরা পলাশবনি থানার পুলিশ, সহযোগিতা করলে তোমার কোনো ক্ষতি করা হবে না, আমরা কথা দিচ্ছি। মেয়েটার হাত থেমে গেল, যদিও এখনো সেটা রয়েছে মুখের কাছেই। রাশি রাশি চুল পড়ে আছে তার মুখের ওপরে। ঠোঁট বা ঠোঁটের অভিব্যক্তি বোঝার উপায় নেই। আমাদের সঙ্গে কোনো মহিলা কনস্টেবল নেই বলে আমরা এখনো তোমাকে অ্যারেস্ট করিনি, কিন্তু এমন সন্দেহজনক ব্যবহার করতে থাকলে পুরুষ কনস্টেবলই তোমাকে অ্যারেস্ট করবেন। সুতরাং সহযোগিতা করো, দু হাত মাথার উপর তুলে চুপচাপ এগিয়ে এসো। কথাগুলো বলতে বলতে মৃন্ময়বাবু এক পা দু পা করে এগিয়ে যাচ্ছিলেন মেয়েটির দিকে। একটা আষ্টে রক্তগন্ধ আসছে মেয়েটার সারা শরীর থেকে। তিনি কাছাকাছি পৌঁছতেই মেয়েটি করুণ সুরে কেঁদে উঠল। বুক ফাটা কান্না, কিন্তু কিভাবে যেন কান্নার শব্দটা আটকে যাচ্ছে মেয়েটার গলার ভেতরে। প্রচন্ড চেষ্টা করেও আর্তনাদটা সে সম্পূর্ণরূপে করে উঠতে পারছে না। মেয়েটি মুখ ওপর দিকে তুলতেই একটা জোরালো আলো মৃন্ময়বাবুর পেছন থেকে ছুটে এসে আছড়ে পড়ল মেয়েটির মুখে। তার মুখখানি দেখে মৃন্ময়বাবুর বুকটা লাগাম টানা ঘোড়ার মতো থমকে গেল। করুণ ঢলঢলে একটা মুখ, চিবুকে খাঁজ, কপালে ভরাট সিঁদুরের টিপ, টানা টানা চোখ, কিন্তু মেয়েটার ঠোঁট, দাঁত, মুখ ভেসে যাচ্ছে রক্তে। আর দুটো শক্ত শক্ত শলাকা তার নিচের ঠোঁট ভেদ করে উপরের ঠোঁটটিকেও ফুঁড়ে দিয়েছে। ক্ষতস্থান থেকে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। প্রচন্ড যন্ত্রণায় বারংবার বেঁকে যাচ্ছে তার আহত মুখটা। মেয়েটা আবার কেঁদে উঠল, আর সঙ্গে সঙ্গে মৃন্ময়বাবুর মনে পড়ে গেল ঘাড় মোটকে পড়ে থাকা সজারুর ওই হাত খাওয়া দেহ, আর তার পিঠের
কাঁটাগুলির কথা। ঠিক তেমনই দুটো কাঁটা বিঁধে আছে মেয়েটির মুখে। তুমি তুমি সজারুটাকে মেরে খেয়েছ, জানো না সজারু মারা অপরাধ? মেয়েটা বড় বড় চোখ মেলে মৃন্ময়ের দিকে তাকিয়ে রইল। টলটলে চোখ, তারা দুটিতে খেলা করছে অপার ব্যথা আর আকুতি। নিজের মুখের কাছে হাত নিয়ে দেখলো মেয়েটা, তারপর সে হাতটা শূন্যে দোলালো পাশাপাশি, অর্থাৎ সে কথা বলতে পারছে না। চলো, এখনই তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু কাঁটাগুলো বের করে না আনলে তো জায়গাটা পচে যাবে। আগে কাঁটা ছেঁড়াগুলো ঠিক করে নাও, তারপর তোমাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। মেয়েটি হঠাৎ একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। কাউকে বিন্দুমাত্র নড়ার সময়টুকু না দিয়ে প্রবল এক টানে মুখ থেকে টেনে বের করে ফেললো বিঁধে থাকা কাঁটা দুটো। ফিনকি দিয়ে ছুটল রক্ত এবং তার কিছুটা ছিটকে এসে লাগলো মৃন্ময়ের চোখে মুখে। আমাকে হাসপাতালে নিয়ে যেও না গো, ও চিনে ফেলবে, ও চিনে ফেলবে। আবার আবার ফিরিয়ে নিয়ে যাবো অন্ধকারে। নিয়ে যেও না, নিয়ে যেও না। আর কিছু বলতে পারল না মেয়েটা। মৃন্ময় দেখলেন পঞ্চমীর চাঁদ মাথার উপরে উঠে এসেছে, আর সেই আলোতে মেয়েটির মুখে এক প্রশান্তির ভাব ফুটে উঠেছে। ব্যথার লেশ মাত্র নেই তাতে। স্যার, ও স্যার, ও কার কথা বলছে? কই, কার কথা বলছে? না, ওই যে বললো না ফিরিয়ে নিয়ে যাবে অন্ধকারে, সেটাই বলছিলাম। আরে ব্যথায় যন্ত্রণায় কি বলতে কি বলেছে ঠিক নেই, বাদ দাও। এখন হাত লাগাও তো দেখি, গাড়ি পর্যন্ত নিয়ে চলো ধরাধরি করে। আরে আরে ওইভাবে নয়, সাবধানে সাবধানে। ছায়া ঘন আলো আধারি দিয়ে দুজন কনস্টেবল মেয়েটিকে বয়ে নিয়ে যাচ্ছে প্রধান সড়কের দিকে। মৃন্ময়ের সঙ্গে যে কনস্টেবলটি পিছনে পিছনে আসছিলেন, তিনি হঠাৎই মৃন্ময়ের হাত টেনে ধরলেন। এসব কি হচ্ছে? স্যার, স্যার, আরে কি স্যার স্যার করছো? কি হয়েছে সেটা বলো। স্যার, ও আপনার দিকে তাকিয়ে হাসছিল। মানে? হ্যাঁ স্যার, ওই মেয়েটা, ও আপনার দিকে তাকিয়ে হাসছিল। মৃন্ময় ঝটিতে ঘুরে তাকালেন মেয়েটির দিকে। না, তেমন কিছুই নয়। গাছপালার ফাঁক দিয়ে পাণ্ডুর চন্দ্রালোক জলপট্টির মতো নেমে আসছে মেয়েটির কপালে, ঠোঁটে, চোখে। বন্ধ দু চোখ, বন্ধ ঠোঁট। ভুতুড়ে নভেল টভেল খুব পড়া হয় নাকি? না স্যার, তাকিয়েছিল। মা বুড়ো মার দিব্যি বলছি স্যার। সাদা দাঁত, সাদা চোখ। মৃন্ময় একটা কড়া ধমক দেবেন ভাবছিলেন, হঠাৎই সামনের দিক থেকে একটা চাপা আর্তনাদ ভেসে আসতে সেদিকে উৎকর্ণ হয়ে তাকালেন। সামনের কনস্টেবল দুজন দাঁড়িয়ে পড়েছেন। দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গিয়ে যে দৃশ্যটা মৃন্ময় দেখলেন, তা আপাত দৃষ্টিতে দেখলে একেবারে ভয়ঙ্কর কিছু নয়, কিন্তু এই কুয়াশা, পৌষের মধ্যরাত্রের ঝিম লাগা বনভূমি, ফ্যাকাশে জ্যোৎস্না, সব মিলিয়ে একটা মৃদু কম্পন লাগিয়ে দেয় দৃশ্যটা। দুটো খুব রোগা কুকুর বা ধূসর শেয়াল মৃত সজারুটার ঢেউটাকে টেনে ডোবার ঢাল বেয়ে নামিয়ে নিয়ে চলেছে জন্তুটার পা কামড়ে ধরে। সবচেয়ে রহস্যময় হলো সাপত দুটির মুখ, সুচালো ঠোঁট, সাদা চোখ, সাদা দাঁত। ভুলাই দিঘির বাঁধানো পার বরাবর 5 নম্বর পাকটা শেষ করে প্রথম খটকাটা লাগলো ন্যাড়ার। দিঘির দক্ষিণ পাড়টায় ভোরের আলো ফোটেনি, সূর্য এখনো তেমন পেকে ওঠেনি, কিন্তু ভোরের কুয়াশার সঙ্গে মিশে থাকা একটা ক্ষীণ কমলা দিঘির আভা পূর্ব, উত্তর আর পশ্চিম দিক থেকে ছড়িয়ে পড়েছে।
আর সেই মিঠে কমলা রংটা এই দক্ষিণ পারে নেই। কুয়াশার রং মেঘের মতো ধূসর, গাছপালার গায়েও সে রং লেগে আছে। ন্যাড়া দাঁড়িয়ে পড়ল, আর তখনই গন্ধটা তার নাকে এলো। এদিকটা নেপাল শিলের সম্পত্তি। বিরাট প্রাসাদোপম বাড়িটাকে ঘিরে রেখেছে 25 বিঘার উপর আম বাগান। ফাঁকে ফাঁকে অন্যান্য গাছও রয়েছে ইতস্তত। নাইলন জালের বেড়াটা খুব আলতোভাবে ন্যাড়া পার হয়ে গেল একটা ছোট্ট নিঃশব্দ লাফ দিয়ে। কুয়াশার মেঘটা এখানে একটা সান্ধ্যকালীন পারিপার্শ্বিকতার সৃষ্টি করেছে। টুপটাপ শিশির পড়ার শব্দও শোনা যায় না। ঝরা পাতার উপর খুব সন্তর্পণে পা ফেলে ন্যাড়া অগ্রসর হল গন্ধটার উৎস লক্ষ্য করে। পরের পদক্ষেপের ঠিক আগে সে কিছুক্ষণের জন্য থমকে গেল। পকেট থেকে ফোনটা বার করে সাইলেন্ট করল সে। তারপর আবার এগিয়ে গেল। সামনেই একটা বিরাট ফজলি আম গাছ দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে সমান্তরালে বেড়ে উঠেছে একটা সেগুন গাছ। এই দুই মহিরুহের মাঝখানে যে পরিসর, তার মাঝখান দিয়ে দৃশ্যটা দেখতে পেল সে। সার সার উই ঢিপি দাঁড়িয়ে রয়েছে কুয়াশায় গা মিশিয়ে, আর সবচেয়ে বড় যে উই ঢিপি, তার মাথায় জ্বলছে একখানি পিতলের প্রদীপ। খুব সম্ভবত ঘি আর কর্পূর দিয়ে প্রদীপটা জ্বালিয়ে রাখা হয়েছে। সে কর্পূর, ধূপ আর সলিতা দহনের গন্ধই ভেসে বেড়াচ্ছে চতুর্দিকে। পিতলের প্রদীপটার ঠিক নিচেই হালকা কুয়াশার আড়ালে একটা নারী দেহ কুড়ের মতো উবু হয়ে আছে। পেছন থেকে তার শরীরের পেছন দিকটা দেখা গেলেও মুখের অবস্থানটা বোঝা যাচ্ছে না। ন্যাড়া নিঃশ্বাস বন্ধ করে উত্তর দিকে তেরছাভাবে সরে যেতে লাগলো গাছের গুড়ির আড়ালে। বিরাট সেগুন গাছটার পশ্চিম পাশে পৌঁছে আর একবার মেয়েটার দিকে চোখ রাখল ন্যাড়া। আলতা পরা পা, কালো শাড়ি, লাল পাড়, গলায় সোনার তৈরি সোনালি গয়না, নিটোল গলা, এক রাশ চুল। কিন্তু মাথা মাথা কোথায় মেয়েটার? ন্যাড়ার হৃৎপিণ্ডটা এবার সজোরে লাফিয়ে উঠল। মেয়েটার মাথা ওই উইঢিপির ভেতরে ঢুকে পড়েছে, আর দেখে মনে হয় না এই কাজ কেউ জোর করে করেছে। রীতিমতো বোঝা যাচ্ছে মেয়েটা উইঢিপির মধ্যে মাথা ঢুকিয়ে কিছু একটা খুঁজে চলেছে। হাতের অবস্থানে দ্রুত পরিবর্তন, কোমরের কৌণিক অবস্থান ক্রমাগত বদলে যাওয়া বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ ঠিক, মেয়েটা কিছু খুঁজছে। ন্যাড়ার সারা শরীর পাথরের মতো শক্ত হয়ে উঠেছিল ক্রমশ। এমন কিছু সে কোনোদিন দেখেনি আগে। এই বাগানে এখন কালো কুয়াশা একটু পাতলা হয়েছে, দৃষ্টিপথ অনেকটা পরিষ্কার। কিন্তু ও কি? ন্যাড়ার মনে হলো ওর মাথার ভেতরে কেউ হাতুড়ি দিয়ে একটা জোরালো আঘাত করল। এটা শরীরটা যেন উইঢিপির সামনে উপুর হয়ে আছে। সেখান থেকে হাত 10 দূরে উইঢিপির মাটির প্রাচীর ভেঙে একটা মুখ বেরিয়ে আছে। সাদা, অপ্রস্তুত চোখ, কপালে সিঁদুর, সিঁথিতে চূড়া। প্রবল আতঙ্কের সঙ্গে ন্যাড়ার বোধগম্য হলো উইঢিপির ভেতরে অপ্রাকৃত লম্বা স্থিতিস্থাপক গলা বাড়িয়ে অভীষ্ট বস্তু খুঁজতে খুঁজতে মেয়েটার মাথা উইঢিপির উত্তর প্রান্ত ভেঙে বেরিয়ে এসেছে। কয়েক মুহূর্ত মাত্র কিছু একটা অনুভব করে মেয়েটা দ্রুত গতিতে মুখটা আবার ঢুকিয়ে নিল ভূ অভ্যন্তরে। কিছুক্ষণ পর যখন তার শরীরের কাছে গলা আর মুখটা গিয়ে মাটির ভেতর থেকে বেরিয়ে এলো, ভয়ে শীতল শরীরে ন্যাড়া দেখল মেয়েটার মুখের মধ্যে ছটফট করছে একটা বিরাট কালো সাপ। শীত ঘুমে একে ম্রিয়মান হয়ে পড়েছিল সরীসৃপটা। এই আকস্মিক আক্রমণে তার পরাজয় স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। শাড়ির লাল কালো আঁচলটা কাঁধের ওপরে ফেলে মেয়েটা 2 হাত দিয়ে বিরাট সাপটা ধরে
কিছুটা দক্ষিণে চলে গেল। এতক্ষণ লক্ষ্য করেনি ন্যাড়া যেদিকটায় একটা বড় গর্ত করা আছে মাটির ওপরে। মেয়েটা পূর্বমুখী হয়ে গর্তটার সামনে হাঁটু মুড়ে বসল। তার হাতের বিপরীতমুখী এক প্রবল আকর্ষণে সে ছিঁড়ে ফেলল সাপটার মাথা। ফিনকি দিয়ে রক্ত ছুটল, আর মেয়েটা সেই রক্ত ঢেলে দিতে লাগলো গর্তের মধ্যে। কিছুক্ষণ ছটফট করে সাপটার কালো দেহ নিথর হয়ে গিয়েছিল। দু হাত দিয়ে সরীসৃপের মসৃণ দেহটাকে কুচলে কুচলে রক্ত নিংড়ে নিতে থাকলো পিশাচিনী। সম্পূর্ণ রক্ত শূন্য হয়ে গেলে সাপের শরীরটা একপাশে ছুঁড়ে ফেলে দিল সে। গর্তের পাশে জড়ো করে রাখা কিছু বস্তু মিঠি এক এক করে গর্তের মধ্যে ঢেলে দিতে লাগলো। ন্যাড়া বস্তুগুলি লক্ষ্য করছিল। টুকরো টুকরো মাংস, বাদুরের ডানা, দুমুঠো গোলাপের পাপড়ি, সোনালি রঙের একটি তরল, খুব সম্ভবত পাইন তেলুটি, রক্তচন্দনের বাকল আর আতপ চাল। সবকিছু গর্তের মধ্যে দেওয়া হয়ে গেলে মেয়েটি উইঢিবির কাছে আবার ফিরে এলো, আর পিতলের জ্বলন্ত প্রদীপটি নিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। মুহূর্তের মধ্যে একটা আগুনের শিখা লাফিয়ে উঠল গর্তের ভেতর থেকে। গল গল করে বেরিয়ে আসতে লাগলো কালো ধোঁয়া। ন্যাড়া বুঝতে পারছিল যে তার সাহসের শেষ সীমান্তে এসে পৌঁছেছে। এক পা করে পিছু উঠতে লাগলো সে। এমন সময় সেই পিশাচিনী আকাশের দিকে দু হাত তুলে বিকট সুরে চিৎকার করে উঠল। সেই তীক্ষ্ণ হুঙ্কারের শব্দে বিরাট বিরাট গাছগুলির কাণ্ড অব্দি কেঁপে উঠল থরথর করে। ন্যাড়া ভয়ে দাঁড়িয়ে পড়েছিল, আর সঙ্গে সঙ্গে তার চোখ পড়ল গর্তটার দিকে। একটা ছাই রঙের জীর্ণ দেহ উঠে আসছে গর্তটা থেকে। হাতে ভাঙা নখ, করটির উপরে খয়াটে চামড়া লেগে আছে। পাঁজরের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছে ধুমস সাদা সাদা রসালো কীট। এরা আর সহ্য করতে পারল না, যতটা সম্ভব নিঃশব্দে ছুটলো ভুলাই দিঘির দিকে। ছুটতে ছুটতেই আরেকটা কাঁপুনি দেওয়ার মতো ব্যাপার তার চোখে পড়ল। কালো কুয়াশাটা ধীরে ধীরে বাগানের সীমা পার হয়ে ছড়িয়ে পড়ছে বাইরে। কমলা রঙের সূর্য, সোনালি হলুদ খড়ের পালা সব ধীরে ধীরে ডেকে যাচ্ছে ওই সর্বনাশা কুয়াশার আড়ালে। দাদু, দাদু কোথায় তুমি? দাদু কোথায় তুমি? কালী মূর্তিটা চুরি করার পর থেকে আর ঘর থেকে বেরোয়নি পাঁচু। শহরের দালালের হাতে রাতারাতি মূর্তিটা পাচার করে দিয়ে সে ভেবেছিল বেশ আরামেই এবার দিনগুলো কাটবে। কিন্তু গোলাপি নোটগুলো গুনতে গুনতে একটাই চিন্তা তার মাথার ভেতরে ঘুণ পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছিল। এই যে প্রাচীন মূর্তিটা প্রায় 500 বছর ধরে ওই বনে বাঁধারে সম্পূর্ণ অরক্ষিত পড়েছিল, একবারও কি কেউ চুরি বা ডাকাতি করার চেষ্টা করেনি? এমন তো নয় যে পাঁচু ছাড়া একটিও চোর ছ্যাচোর গত 500 বছরে জন্মায়নি। তাহলে কি করে এমনটা সম্ভব হলো? কথাটা ভাবতে ভাবতেই ছোট্ট মুঠো ফোনটা বেজে উঠল। জামাল, শহরের দালাল, ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানে ধরতেই চিৎকারটা এত জোরে তার কানে এসে লাগলো যে পাঁচু বাধ্য হলো কান থেকে ফোনটা দূরে সরিয়ে নিতে। জামাল খানিকটা এক নিঃশ্বাসে বলে গেল, এটা কিসের মূর্তি বিক্রি করেছিস আমাকে? যে পার্টিকে বেঁচেছিলাম দুদিনে তার বাড়িতে 1000 একটা দুর্ঘটনা ঘটে গেছে। আরে মালিকের ব্যবসায় বিশাল লস হয়েছে, মালকিনের মাজার টেসে গেছে সিঁড়ি থেকে পড়ে, আর মালিকের অমন ভদ্রসদ্য ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে ড্রাগ রাখার দায়ে। আর সালা পাঁইজার জাত মেশিন নিয়ে তার লোক আমাকে খুঁজে বেড়াচ্ছে সাল্টে দেওয়ার জন্য। এই 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 সালা চোর, সালা কথা বলছিস না কেন রে? এই কি রে?
জামালের চিৎকার আর ফোনটা বিছানার উপর ফেলে রেখে পাঁচু বিস্ফারিত চোখে এগিয়ে গেল খোলা জানালার দিকে। তার চোখের সামনে পলাশবনির আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার মতো এক আশ্চর্য কালো কুয়াশা। ঢেকে দিচ্ছে গাছপালা, নদী, শ্মশান ভূমি, নদীর তীরভূমি। ঝাঁঝালো গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছে তার। ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে চলেছে নদীর পরপারে। তাদের আর্ত চিৎকার শুনে মনে হচ্ছে যেন এই অভিশপ্ত ভূমিতে তারা আর কোনো দিন ফিরতে চায় না। ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে আসছে অজস্র সাপ, ব্যাঙ, কচ্ছপ, আর ছুটে চলেছে গঙ্গার শির প্রান্তের দিকে। লাফিয়ে পড়ছে জলে, ক্রমশ চরাচর ঢেকে যাচ্ছে তরলের মতো শান্ত কুয়াশায়। ঢেকে যাচ্ছে আকাশ, দিগন্ত, সব। প্রবল আতঙ্কে কাঁপতে কাঁপতে ঘরে ফিরে এলো পাঁচু। জামালের ফোনটা তখনও কেটে যায়নি। কাঁপা কাঁপা হাতে সেটা কানে তুলে নিল পাঁচু। কি হয়েছে রে পাঁচু? সব ঢেকে যাচ্ছে, সব খেয়ে নিচ্ছে কালো কুয়াশা। নদী, মাটি, সব সব খেয়ে নিচ্ছে। কি জাতা বলছিস? হ্যাঁ হ্যাঁ জামালদা, কুয়াশাটায় গন্ধ আছে, পুরা রক্তের গন্ধ, মরা পোড়ার গন্ধ। হ্যাঁ গো। নেশা করেছিস নাকি? না না জামালদা, তুমি এই মুহূর্তে ফিরিয়ে দিয়ে যাও, ফিরিয়ে দিয়ে যাও। আমি আমি সব টাকা তুলি রেখেছি, খরচ করিনি, খরচ করিনি। হ্যাঁ, কাল রাতে 150 খরচ হয়েছে বাংলায়। বিশ্বাস করো, শার্টও কিনিনি, এমনি এমনি খেয়েছি, এমনি খেয়েছিলাম। চুপ করবি তুই? শোন শোন, আমি ফিরিয়ে নিয়ে যাবো ওই মূর্তিটা। কাজটা একেবারে ঠিক করিসনি, বুঝলি? একদম ঠিক হয়নি। আরে পাপ লেগে গেছে। শোন শোন, 2-4 দিন সময় লাগবে, তোর দিনে সামলাতে পারবি তো? তুমি নিয়ে এসো জামালদা, তোমার ওই কাস্টমারের কাছে নয়, পুলিশের কাছে আমি সারেন্ডার হব। তুমি শুধু যে করে হোক মূর্তিটা নিয়ে এসো জামালদা। ফোনটা কেটে গেল। হঠাৎ পাঁচুর খেয়াল হলো নদীর তীরে আকাশের একটা অংশে সেই কালো কুয়াশার লেশমাত্র নেই। চারিদিকে কালো রঙের সমুদ্রের মধ্যে ছোট্ট একটা জায়গা আকাশের গায়ে সাদা ঝকঝক করছে। হরি ঠাকুরের কপালে চন্দন টিপের মতো। পাঁচু ওই আকাশটা চেনে। ওটা আদিত্যনাথ ঠাকুরের সাধন পীঠের আকাশ। ওই আকাশে যা কিছু অশুভ, যা কিছু মলিন, তার প্রবেশ নিষেধ। ওই আকাশ ঠাকুর মশাইয়ের বৈতের মতোই ঝকঝকে তকতকে। একটা দীর্ঘশ্বাস ফেলল পাঁচু। ঠিক এই কারণেই ঠাকুর মশাইয়ের চৌহদ্দিতে তার প্রবেশ নিষেধ। না, ঠাকুর মশাই কোনোদিনই তাকে কোনো বিধি নিষেধ দেননি। সে নিজেই জানে যে সে পাপী, আর তাই ওই পবিত্র ভূমিতে সে আর পা দেয়নি ঠাকুর মশাই আসার পর থেকে। বাড়িতে রান্নাবান্নার পাট নেই বাছুর, ঘর সংসার করেনি। টাকাগুলো আলমারিতে তুলে রেখে বাজার এলাকার দিকে রওনা দিল পাঁচু চোর। নদী তীরের ছায়াচ্ছন্ন পথ ছেড়ে রেল বাজারের পথে উঠে ওটা একেবারেই কমে গেল তার। কালো ভারী কুয়াশাটা আকাশ থেকে নেমে এসে পিচ রাস্তার দুপাশে জাঁকিয়ে বসেছে পাঁচুর মাথা থেকে 3 হাত উপরে। কুকুর, বেড়াল, গরু কিচ্ছু নেই পথে। পথের আশেপাশে 2-1 পথচারী হেঁটে যাচ্ছে মাথা নিচু করে। ভয়ার্ত চোখ তাদের, ফেটে চৌচির হয়ে যাওয়া ঠোঁট। হঠাৎ করে দেখলে মনে হয় জাগতিক কোনো বস্তুর প্রতি তাদের কোনো লক্ষ্য নেই। একটা সাইকেল কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এসে পাঁচুকে অতিক্রম করে চলে গেল।
আরোহীর মুখ সেই একই রকমের ফ্যাকাশে, আর ভাবলে শীল। ভাতের হোটেলের ভেতরে একটা হলদে রঙের বাল্ব জ্বলছিল। আলোটা বারবার বাড়ছে কমছে। হোটেলের কর্মচারীটা পাঁচুকে দেখে এগিয়ে এলো। ভাত লিবা? গলাটা শুনে চমকে উঠল পাঁচু। লোকটার গলা অদ্ভুতভাবে সম্পূর্ণ পাল্টে গেছে। সর্দি বসা ঘর ঘরে স্বরটা শুনে পাঁচু ভাবছিল এই বোধহয় অন্য কোনো জগৎ থেকে তার সঙ্গে কথা বলছে। অস্বস্তির ভাবটা জোর করে লুকিয়ে রেখে পাঁচু বলল, আজ মাংস দিস না, ডাল সবজি দিয়ে দে। কথাটা বলে চমকে উঠল পাঁচু। জামালের ফোন রেখে দেওয়ার পর থেকে এই প্রথম কথা বলল সে। আর তার গলার স্বর ওই দোকানের ছেলেটির মতোই হয়ে গেছে। ঘর ঘরে সর্দি বসা। ভাতগুলো ফেলে ছড়িয়ে খেলো পাঁচু। খাবারের অবশিষ্টাংশ ছড়িয়ে দিল তার বাড়ির উঠোনে, যেখানে গঙ্গার ঢালে গিয়ে মেশে। রোজ এখানে অজস্র চড়ুই, শালিক, কাক আসে উচ্ছিষ্টাংশ খেতে। আজ গঙ্গার আকাশ সম্পূর্ণ শূন্য, একটাও পাখি নেই। একটা লাল কালো ঘুড়ি আকাশে লাট খাচ্ছিল। পাঁচু নির্লিপ্ত দৃষ্টিতে ঘুড়িটা দেখছিল। তার একবারও মনে হলো না এমন অসময়ে আকাশে ঘুড়ি থাকা খুবই অস্বাভাবিক। এই ঘন কালো কুয়াশা পার হয়ে ঘুড়ি উড়তেই পারার কথা নয় আকাশে। একটা দীর্ঘশ্বাস ফেলে পাঁচু ঘরের দিকে ফিরে চলল। ঠান্ডা উঠোন পার হয়ে আবছা বারান্দায় পা রাখতেই পেছনে একটা ছটপট শব্দ শুনতে পেল সে। চমকে পিছনে ফিরে এসে দেখল একটা অদ্ভুত পাখি ছড়ানো ভাতগুলোর উপর এসে বসেছে। লাল গলাটা বাড়িয়ে কালো কুচকুচে ঠোঁট দিয়ে সেটা ঠুকরে ঠুকরে খাচ্ছে ভাতগুলো। শরীরের পালকগুলোর রং লাল কালো মেশানো। কি একটা মনে হতে আকাশের দিকে তাকালো পাঁচু। লাল ঘুড়িটাকে দেখতে পেল না সে। থরথর করে পাঁচুর সারা শরীর কেঁপে উঠল। ওই ঘুড়িটাই কি তাহলে পাখি হয়ে নেমে এসেছে মাটিতে? পাখিটা মাটি থেকে ভাত টুকরে খেলেও তাকিয়ে আছে পাঁচুর দিকে। এমন ঠান্ডা খুনে চাহনি কোনো দিন দেখেনি সে। মনে হলো পাখিটার মুখে যেন দুটো মানুষের চোখ বসানো আছে, মৃত মানুষের পলকহীন চোখ। পাখিটা পাঁচুর দিকে স্থির হয়ে তাকিয়ে রইল, গলাটা সামান্য নামিয়ে। হঠাৎ পাঁচুর মাথায় আগুন জ্বলে উঠল। গঙ্গার পাড় বাধাই করার সময় অসংখ্য কালো পাথরের টুকরো তার বাড়ির চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। ঠান্ডা নিষ্প্রভ উঠোন থেকে কয়েকটা পাথর তুলে নিল পাঁচু, আর তারপর পাগলের মতো পাথরগুলো ছুড়ে দিতে লাগলো পাখিটার দিকে। পাখিটা কিন্তু এক বিন্দু নড়ল না, স্থির পলকহীন চোখে তাকিয়ে রইল পাঁচুর দিকে। তৃতীয় পাথরটা আঘাত করলো পাখিটার মুখে। কট করে একটা শব্দ হলো। বাঁ চোখটা ফেটে ঘাড়টা ভেঙে গেল। মাথা শুদ্ধ গলাটা বাঁ দিকে হেলে পড়লেও পাখিটার শরীর কিন্তু সেই এক জায়গায় দাঁড়িয়ে রইল। পাঁচু সভয়ে লক্ষ্য করল ঘাড় ভাঙা অবস্থাতেই পাখিটা তখনও তার দিকে তাকিয়ে আছে। থরথর করে কাঁপতে কাঁপতে সে ভিজে স্যাঁতসেঁতে উঠোনের মাটিতে বসে পড়ল। পাখিটা খুব নির্লিপ্ততার সাথে ঘাড়টা সোজা করে নিল। তারপর উড়ে গিয়ে নদীর একেবারে তীর ঘেঁষে বেড়ে ওঠা তমাল গাছটার ডালপালার আড়ালে হারিয়ে গেল। ঘরের দরজা বন্ধ করে বিছানার উপরে একটা কম্বল জড়িয়ে জবুথবু হয়ে বসে রইল পাঁচু। তার মনে হচ্ছিল চার দিগন্ত থেকে গাছের ছায়া ছায়া অন্ধকার থেকে অজস্র ভয়ঙ্কর পাখি নেমে আসছে বুকে হেঁটে। প্রচন্ড আতঙ্ক, উত্তেজনা, ক্লান্তি নিয়ে আসে। পাঁচু ঘুমিয়ে পড়েছিল।
শব্দটা শুনে ঘুম ভাঙতে সে দেখতে পেল ঘুলঘুলি দিয়ে আসা যে ম্রিয়মান আলোটা দিনের বেলায় দেখা যাচ্ছিল সেটা মুছে গিয়েছে। নিঃসাড়ে সন্ধ্যা নেমেছে পলাশবনিতে। শব্দটা এবার স্পষ্ট শুনতে পেল সে। দরজার কড়া নাড়ছে, আর একই সঙ্গে পাঁচুর নাম ধরে ডাকছে। জামালদা, তুমি তুমি এত তাড়াতাড়ি এলে কি করে? আরে ছাগল, আরে দরজাটা খোল তো আগে। একেই তো থাকিস শ্মশান গেছে, তাই সালা চারিদিকে একটাও লোক নেই, আজকে হাড় কেলিয়ে যাচ্ছে শীতে। পাঁচু এবার নিশ্চিত হলো। আসছি বলে বিছানা থেকে উঠে দরজাটা তাড়াতাড়ি গিয়ে খুলে দিল। দরজাটা খুলেই যা চোখে পড়ল তা হলো আদিত্যনাথের পিঠের আকাশ। সেই আলোকিত আকাশটা রাতের অন্ধকারে সম্পূর্ণ ঢেকে গিয়েছে, আর তার নিজের দরজার সামনেটা খাঁ খাঁ করছে। জনমানুষের চিহ্ন পর্যন্ত নেই। একটা ভেজা হাওয়া মরিগঙ্গার বুক থেকে উঠে আসছে থেকে থেকে। তার ষষ্ঠেন্দ্রিয় বলছিল এখনই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে হবে। অনেক চেষ্টা করেও পাঁচু এক পাও নড়তে পারল না। তার মনে হলো গলা থেকে পা হয়ে একটা শক্ত লোহার শিকল মাটিতে গেঁথে গেছে। এমন সময় তমাল গাছের দিক থেকে একটা চাপা গর্জন ভেসে এলো। এতক্ষণ খেয়াল করেনি পাঁচু যে ওই গাছটার অন্ধকারে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার অবয়ব আবছা, কিন্তু দুটো জ্বলন্ত সাদা চোখ তার উপরেই নিবন্ধ, আর সে দুটো ক্রমশ এগিয়ে আসছে ধীরে ধীরে। একটা গন্ধ, একটা রক্ত মাংস পোড়া গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে ক্রমশ। হঠাৎ প্রচন্ড গতিতে সাদা চোখ দুটো পাঁচুর একেবারে সামনে এসে স্থির হলো। পাঁচু প্রাণপণে চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে অস্ফুট একটা গোঙানি ছাড়া আর কিছুই বেরোল না। অনেক কষ্টে একবার সরে পিছিয়েছে পাঁচু। এমন সময় একটা ভেজা হাত শূন্য ছিঁড়ে ছুটে এলো, চেপে ধরল পাঁচুর টান হাতটা। দুঃসহ দুর্গন্ধে শরীরটা পাকিয়ে উঠল, আর বা হাতটার উপরে যে হাতটা চেপে বসেছে সেটা নরম আর পিচ্ছিল হলেও তার জোর বাঘের জোয়ালের মতো। পাঁচুকে ধরে টানতে টানতে নিয়ে চলল তমাল গাছটার দিকে। সামান্যতম প্রতিবাদ করতে পারছিল না পাঁচু। বিড়বিড়িয়ে কাঁদতে কাঁদতে সে প্রায় স্বইচ্ছাতে এগিয়ে চলল অন্ধকারের দিকে। গাছের ডালে ডালে ভাকিয়ে উঠেছে সহস্র প্রেত নিঃশ্বাস। আকাশ ঘিরে কালো কুয়াশা তরলের রূপ নিয়ে টুকটাক ঝরে পড়ছে মাটির বুকে, আর প্রতি বিন্দু থেকে সৃষ্টি হচ্ছে একটি প্রেত। পাঁচু জীবনের আশা ছেড়ে দিয়েছিল, হঠাৎই ঘৃণ্য হাতটা তার হাত ছেড়ে দিল। একটা সম্মিলিত হাহাকার উঠল অন্ধকারের বুক থেকে, আর সব ছাপিয়ে একটা গমগমে কণ্ঠস্বর গর্জন করে উঠল। व्याघ्रभूत पिशाचाश्च गन्धर्वः सिद्धचारणः यक्षा नागाश्च वेतालालोकपालमहर्ययः मातरगणनाथश्च विष्णुर्ब्रह्मा बृहस्पतिः। প্রচন্ড উত্তেজনায় টলে পড়ে যাচ্ছিল পাঁচু। একটা বলিষ্ঠ হাত তাকে ধরে ফেলল। পরম শান্তিতে পাঁচু দেখল সেই হাত ন্যাড়ার। রুদ্রাক্ষের মালাটি হাতে উঁচু করে ধরে আদিত্যনাথ এগিয়ে এলেন তমাল গাছটির কাছে। ভরাট কণ্ঠে তখনও চলছে মন্ত্রোচ্চারণ। পরম প্রশান্তিতে পাঁচু ঘুমিয়ে পড়ল ন্যাড়ার বুকের উপর। চোখে মুখে জলের ঝাপটা পড়তেই উঠে বসল পাঁচু। মুখে তখনও ভয়ের অভিব্যক্তি সুস্পষ্ট।
সাদা আলোতে তার মুখটা ম্লান লাগছে তখন। আদিত্যনাথ তাকে সময় দিলেন না, সরাসরি জিজ্ঞাসা করলেন, তোর বাড়ির চারিদিকে এসব এলো কি করে? কি পাপাচার করেছিস? তাড়াতাড়ি বল। পাঁচু ফ্যাল ফ্যাল করে যুগপৎ ন্যাড়া ও আদিত্যনাথের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ ধরে। তারপর ঠাকুর মশাই, বনের কালী মন্দির থেকে আমি মায়ের মূর্তি চুরি করেছি। তারপর থেকে এসব হচ্ছে। মায়ের মূর্তি চুরি করেছিস? বেশ করেছিস। ও যেখানেই থাক মা মাই হয়। আর কি করেছিস বল। আর তো তেমন কিছু করিনি, শুধু যাতে ধরা না পড়ি কাঠের একটা কালো রং করা মূর্তি ওখানে রেখে দিয়েছিলাম। আর তো কিছু করিনি ঠাকুর মশাই। যে মূর্তি ওখানে বসেছিলে তার রং কি ছিল? মানে কালো রং দেওয়ার আগে কি রং ছিল ভেবে বলো ভালো করে। লাল ছিল বোধহয়। না বোধহয় নয়, লালই ছিল। রক্ত চন্দন কাঠের মূর্তি। দেখেছো দাদু, তোমাকে সকালের কথা তাহলে কি বললাম? কি হয়েছে ঠাকুর মশাই? কি হয়েছে? হ্যাঁ, আদিত্যনাথের রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু সবাইকে অবাক করে তিনি পাঁচুকে জিজ্ঞাসা করলেন, তুই যে কি সর্বনাশ করেছিস রে পাঁচু, সেই তুই বুঝবি না। হে কাল ভৈরব, তুমি রক্ষা করো ঠাকুর। যাই হোক, রাতের কোন সময় মূর্তিটা ওখানে রেখেছিলি? শেষ রাতের দিকে ঠাকুর মশাই। যাক, তাও মন্দিরে তার প্রতিষ্ঠা হয়নি, এ যাত্রা রক্ষা। কিন্তু মৃন্ময় ছোঁড়া এই হঠকারিতা কেন করলো বল দেখি? মায়াবিনীর মায়ায় ভুলে নিজের সর্বনাশ ডেকে আনলো একেবারে। কি জানি সে এখন কেমন আছে। নিজে আমন্ত্রণ করে পিশাচিনীকে ঘরে স্থাপন করেছে সে। সবার আগে তার ক্ষতি করবে শয়তানি। কিন্তু দাদু, এলো কি করে পলাশবনিতে? আর সকালে যে দৃশ্য আমি নেপাল শিলের আমবাগানে দেখলাম তারই বা অর্থ কি? প্রদীপের ঠিক নিচেই যেমন অন্ধকার থাকে, তেমনি বলা হয় দেবালয়ের একেবারে পাশের ঘরটি হয় অশুভ শক্তির। এমনিতে সে নিষ্ক্রিয় হয়ে থাকে, কিন্তু দেবালয় শূন্য হলে বা দেবতা স্থানচ্যুত হওয়া মাত্র সে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে। মন্দিরেই তার অধিষ্ঠান হয়ে যেত যদি করি ঠাকুর তার পুজো করে ফেলত। তা হয়নি, কিন্তু তাকে ডেকে নিয়ে অধিষ্ঠান করেছে নিজ গৃহে। ক্ষমতায় অশুভ শক্তি কোনো অংশে শুভ শক্তির কম নয়, পার্থক্য শুধু ভক্তি আর পূজনে। এই ভক্তি আর পূজার বলেই শুভ শক্তির বল অনেক বেশি। কি আশ্চর্য দেখো ভাই, ওই অসীম শক্তি নিয়েও দেবতাকে অপসারণ করতে পারে না অশুভ শক্তি। কিন্তু হীন বল নগণ্য মানুষ আমরা কত সহজে দেবতাকে সরিয়ে দিতে পারি। সকালে তুই যা দেখেছিস তা হলো নরক আবাহন। ওই উপাচারের মাধ্যমে প্রেত লোকের দরজা খুলে দিয়েছে পিশাচিনী। শুধুমাত্র মৃন্ময়ের বিনাশ সম্ভব হয়নি বলে প্রেতের দল হত্যালীলা শুরু করতে পারেনি এখনো। আমাদের এখনই যেতে হবে ভাই, মৃন্ময়কে রক্ষা করতে হবে, নইলে গোটা পলাশবনি ধ্বংস হয়ে যাবে, আর তারপর সমগ্র মনুষ্য জাতি। আর পাঁচু, তোকেও যেতে হবে আমাদের সঙ্গে। করি ঠাকুরকে ডেকে তুই ওই শূন্য মন্দিরে চলে যাবি। বেল আর বটকাঠে আগুন জেলে 1000 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে বলিস তাকে আমার নাম করে। চারিদিকের লক্ষণ দেখে শুনে সে হয়তো ঘর বন্ধ করে বসে আছে, দরজা খুলতে চাইবে না, বরং
পরপর 3 বার বলিস শিবহম শিবহম শিবহম। বুঝেছিস? সে দরজা খুলে দেবে। আজকের রাতটা কাটিয়ে সকালেই কালী মূর্তির পুনঃপ্রতিষ্ঠা করতে হবে সেখানে। কিন্তু কিন্তু ঠাকুর মশাই, মূর্তি তো নেই। বিটিকে ঠেকায় কে নিজের ঘরে ফিরতে? সে ঠিক চলে আসবে। তুই ভুলে যাবি না তো কি বলতে হবে? না 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 না, ওই তো শিবহম শিবহম শিবহম। নেপাল শিলের প্রাসাদোপম বাড়িটা কৃষ্ণকায় আকাশের গায়ে এক বিরাট দৈত্যের মতো দাঁড়িয়েছিল। ল্যাম্পপোস্টের আলোগুলো ঝিমিয়ে এসেছে কুয়াশার পর্দা পরে। বিরাট লোহার ফটকের গায়ে সেই হলদেটে আলো পড়েছে অপাঙ্গে। সেই ম্লান আলোকে দরজার গায়ে লাগানো সূচালো বর্ষাগুলো দেখলে মনে হয় তাদের গায়ে রক্ত লেগে আছে। বাঁধানো উঠোনে ওয়েপার ল্যাম্পের আলো পড়ছে না কুয়াশা ভেদ করে। উঠোনটা ডান দিকে রেখে পশ্চিমের বাঁধানো রাস্তাটা ধরে চলে যেতে হবে মূল ভদ্রাসনের পেছনে। মৃন্ময়বাবু থানার কোয়ার্টারে থাকেন না। 3 কুঠুরির একটা বড়সড় অংশে তিনি ভাড়া থাকেন, নেপাল শিলের বাড়িতেই। তার ঘরের পেছন থেকে বিরাট আমবাগান ছড়িয়ে আছে তুলাই দিঘির দক্ষিণ পার পর্যন্ত। অন্ধকার রাস্তাটা ধরে হনহন করে হাঁটছিলেন আদিত্যনাথ, আর তাকে অনুসরণ করছিল ন্যাড়া। প্রাসাদের পূবের দেওয়াল পার হলে একটা ফাঁকা জায়গায় কিছু ফুল আর ফলের গাছ। ফাঁকা জায়গাটা যেখানে উত্তরে শেষ হয়েছে সেখানে লোহার গেটটা হাট করে খোলা। নেপালের বাড়ির 3 তলা সমান উচ্চতা থেকে আলোর একটা ক্ষীণ রেখা এসে পড়েছে খোলা দরজার সামনে। দাদু, আলো জ্বলছে না কেন মৃন্ময়ের ঘরে? আদিত্যনাথ উত্তর দিলেন না। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি শটান এগিয়ে গেলেন বাড়িটার দিকে। মৃন্ময়, ঘরে আছো? ন্যাড়াও পায়ে পায়ে এগিয়ে এসে আদিত্যনাথের ঠিক পেছনটায় দাঁড়িয়েছিল। বারান্দায় দেওয়াল ঘড়িটা টিক টিক শব্দ করে চলছিল এক নাগারে। একটা পাখি বা বাদুর কুয়াশা কেটে উড়ে গেল নিঃশব্দে। মৃন্ময়, সাড়া দাও। কে? কাকে চাই? নারী কণ্ঠ শুনে প্রথমে ন্যাড়ার বুক শুকিয়ে গেছিল, পরে গলা চিনতে পেরে সে বলল, বৌমা, আমি ন্যাড়াদা। মৃন্ময় নেই? আর এদিকটায় পাওয়ার কাট চলছে নাকি? নারী কণ্ঠটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটু কেঠো সুরে বলল, ও তো নেই, তাই বুঝতে পারছি না ঠিক কি হয়েছে। আপনারা একটু বসুন, আমি ওকে ফোন করছি। ডিউটি শেষের দিকে ও ঠিক চলে আসবে। দরজার ভেতর থেকে একটা টর্চের আলো এসে পড়ল বারান্দার একপাশে রাখা একটি সোফার ওপরে। সেই মেয়েটি কেমন আছে বৌমা? আপনি দাদা হন, আপনাকে আর কি বলবো। এই লোকের পাল্লায় পড়ে আমার হাড় মাস ভাজা ভাজা হয়ে গেল। সব আপদ কেউ বাড়িতে এনে রাখে? এখন বোধহয় ব্যথার ওষুধ খেয়ে মহারানী ঘুমোচ্ছেন। সহ্য সহ্য অসহ্য। আমার হয়েছে 1000টা জ্বালা, তাই আবার কারেন্টটাও মরে আছে। বিনা পয়সায় আয়া সেজে বসে আছি। আপনারা একটু বসুন, আমি মোমবাতিটা জেলে চা আনছি। আমাকে চা দিও না মা, এখনো সন্ধ্যা আহ্নিক সারা হয়নি তাড়াহুড়োতে। ন্যাড়া অবাক হয়ে আদিত্যনাথকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু পায়ের ওপরে একটা চাপ অনুভব করে সে থেমে গেল। সুলতা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর একটু গম্ভীর সুরে কিছু একটা বলল, বোঝা গেল না। তার পায়ের শব্দটা ভেতরে মিলিয়ে যেতেই আদিত্যনাথ সোফা ছেড়ে উঠে পড়লেন নিঃশব্দে। লাইটার জেলে বারান্দার ইন্ডিকেটরের কাছে গিয়ে দাঁড়ালেন। সেখানে দাঁড়িয়ে কিছু একটা পরীক্ষা করলেন খুব মন দিয়ে। ন্যাড়া উঠে তার কাছে যেতেই তিনি ঠোঁটে আঙুল রেখে খুব নিচু গলায় বললেন, এই দেখ,
কালো পলিথিন দিয়ে ইন্ডিকেটর ঢেকে রাখা হয়েছে যেন আলো বুঝতে না পারা যায়। বাড়ির সব আলো নিভিয়ে রাখা হয়েছে। দেখেছিস? ন্যাড়া অবাক হয়ে তাকিয়ে রইল আদিত্যনাথের দিকে। আদিত্যনাথ কিছু না বলে বারান্দা থেকে ঘরে ঢোকার দরজার দিকে পা বাড়ালেন, আর ন্যাড়াকেও হাত ধরে টেনে নিলেন সঙ্গে। বসার ঘরে পা দিয়েই নাক বরাবর একটা আলো চোখে পড়ল। বৈদ্যুতিক আলো নয়, গ্যাস স্টোভের নীলচে শিখা। আলোটা লক্ষ্য করে আদিত্যনাথ এগিয়ে চললেন। দাদু, এটা কি ঠিক হচ্ছে? হাজার হোক। আদিত্যনাথ তাকে চুপ করিয়ে দিলেন। ন্যাড়া আর কিছু বলার আগেই পকেটের ফোনে আলো জ্বলে উঠল। সাইলেন্ট করা ছিল বলে শব্দ হয়নি। মৃন্ময়ের নাম ফুটে উঠেছে স্ক্রিনের উপর। খুব সাবধানে ফোনটা রিসিভ করে কানে দিল ন্যাড়া। ন্যাড়াদা, কি খবর গো? ঠাকুর মশাই ফিরেছেন? তপনদা বারবার জিজ্ঞাসা করছিলেন তার কথা। প্রচন্ড উদ্বিগ্ন হয়ে আছেন সবকিছু নিয়ে। কেমন কুয়াশা দেখেছো সারাদিন? তুমি কোথায়? আরে, আমি তো তোমার বৌমাকে তার বাপের বাড়িতে দিতে এসেছিলাম। আজ মনে হয় ফেরা হবে না। ন্যাড়ার নিঃশ্বাস প্রশ্বাস প্রবল ধাক্কা খেয়ে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। খুব কষ্টে সে বলল, আর সেই মেয়েটা? আর বলো কেন, সে এক পাগল। ভোরবেলায় কোথায় একটা চলে গিয়েছিল। যখন ফিরে আসে দেখি মুখে মাটি রক্ত মাখামাখি। এ কেমন পাগল বলো দেখি। এই এখানে এসেছি, তাও বাড়িতে একটা কনস্টেবল বসিয়ে রেখে। ভাবো, নিজের জন্য কোনোদিন প্রোটেকশন নিইনি, আর আজকে এক পাগলির জন্য। নারাদা, ও নারাদা, কি হলো? শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। ছাতার নেটওয়ার্ক। ফোনটা কেটে গেল। আদিত্যনাথ ন্যাড়ার কথাগুলো শুনতে পাচ্ছিলেন আলোটা লক্ষ্য করে এগিয়ে যেতে যেতে। দরজাটা পার হতেই বাঁ দিকে একটা পরিসর সিমেন্টের তৈরি একটা সমতল জায়গার উপরে গ্যাস ওভেনটা জ্বলছে, আর উপরে বসানো পাত্রে জল ফুটছে টকবক করে। কিন্তু কোনো জনমনুষ্যের চিহ্ন নেই সেখানে। আদিত্যনাথের মনে হলো তিনি মাথার ভেতরে জল ফোটার শব্দ শুনতে পাচ্ছেন। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন তিনি, নীল শিখাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে। হঠাৎ দুটো শব্দ দুদিক থেকে তার কানে এলো। রান্নাঘরের পরিসরটা পার করলে ছোট্ট খিড়কির দরজার লোহার গেটটা দেখা যায়। একটা সম্মিলিত চাপা গর্জনের শব্দ ভেসে আসছে সেদিক থেকে, আর দ্বিতীয় শব্দটা আসছে ঘরের ভেতর থেকে। ন্যাড়া কিছু একটা বলতে গিয়েও যেন চুপ করে গেল। বলা ভালো, তাকে চুপ করিয়ে দেওয়া হলো। আদিত্যনাথ নীল আগুনের আলোর বৃত্ত পার হয়ে বাইরে দৃষ্টি রাখলেন। অনেকগুলো ক্রুদ্ধ জন্তু বারবার গড়গড় শব্দ করছে। গাঢ় নিকষ অন্ধকার, দৃষ্টি চলে না, কিন্তু জামা কাপড় ছিঁড়ে ফেলার আর মাংস চামড়া ছেঁড়ার, হাড় ভেঙে ফেলার মটমট শব্দ বেশ বোঝা যায়। আদিত্যনাথ চরম সত্যটা বুঝে ওঠার আগেই একটা মিহি নারী কণ্ঠ ঘরের অন্ধকার থেকে বলে উঠল, কি ওই কনস্টেবলটাকে নিয়ে পড়ে আছো আদিত্যনাথ? ওর ব্যবস্থা আমার ছেলে মেয়েরা ঠিক করে দেবে। তোমার আদরের নাতির কথা ভাববে না? আদিত্যনাথ স্তব্ধ হয়ে গেলেন। এক পা পিছিয়ে আসতে গিয়েও থমকে গেলেন। ঘরের ভেতরে কি দৃশ্য দেখবেন তা ভাবতেও চাইছিলেন না তিনি। খিড়কির দরজার বাইরে অসহায় কনস্টেবল মানুষটির যে মর্মান্তিক পরিণতি তিনি দেখেছেন, তাতে ন্যাড়ার পরিণতির কথা তিনি কল্পনাতেও আনার সাহস পাচ্ছিলেন না। আবার মিহি গলাটা শুনতে পেলেন তিনি। ক্ষমতার খুব গুমর তোর না? হ্যাঁ, আজ
তোর চোখের সামনে আমি সব শেষ করে ছাড়বো, সব সব। আদিত্যনাথ আর সহ্য করতে পারলেন না। ঘুরে দাঁড়িয়ে গলা থেকে রুদ্রাক্ষের মালাটা খুলতে যাবেন, এমন সময় ভয়ঙ্কর দৃশ্যটা চোখে পড়ল। ন্যাড়ার দেহটা একটা বিশাল হাতের মধ্যে বাঁধা পড়ে আছে, আর সেই হাতের পাঞ্জাটা এতটাই বড় যে সেটির অন্তরালে ন্যাড়ার বিশাল দেহ প্রায় অর্ধেকটা ঢাকা পড়ে গিয়েছে। নীল কালো রঙে মেশানো অদ্ভুত হাতটায় মেহেন্দি দিয়ে নকশা করা, বিশাল বিশাল নখ সুচারুভাবে কাটা আর রং করা। হারিক্কি গলায় হাসতে হাসতে লাল কালো শাড়ি পরা বিশাল দেহি মেয়েটা এক্কা দোক্কা খেলার মতো দাপিয়ে বেড়াচ্ছে ঘরময়, আর তার চোখ দিয়ে আশ্চর্য এক সাদা আলো বেরিয়ে ভরিয়ে দিচ্ছে চতুর্দিক। আদিত্যনাথের গলা থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, কাল ডাকিনি। মেয়েটা দাঁড়িয়ে পড়ল, চোখের ওপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বলল, কাল ঘুরে কাল ডেকে আনি, আমি কালের ডাকিনি। কাল ঘুরে কাল ডেকে আনি, আমি কালের ডাকিনি। আমি কালের ডাকিনি। ওই দেখো, ওই দেখো বাইরে, ওই 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 দেখো, ওই দেখো, ওই দেখো বাইরে বাইরে আমার আমার সন্তানেরা ছড়িয়ে পড়েছে দিগন্তে। পলাশবনি, বিষহরিতলা, নবদ্বীপ হয়ে গোটা বিশ্ব। তোমরা দেবীর সম্মান রাখতে জানো না, জানো না, জানো না। অপদেবীকে বিতাড়ন করো। এই নরকই তোমাদের প্রাপ্য। তোমাদের বড় ঘুমোর ক্ষমতা না, বুদ্ধির দর্প। আজ আজ তোমাদের সমস্ত দর্প চূর্ণ হবে। ন্যাড়ার দেহটা প্রবল আক্রোশে মেঝের উপর ছুঁড়ে ফেলে আদিত্যনাথের দিকে ছুটে গেল পিশাচিনী। কিন্তু ততক্ষণে আদিত্যনাথ রুদ্রাক্ষের মালাটি সামনে তুলে চিৎকার করে উঠেছেন, ওম শ্রীমাত্রে নমঃ। ওম ওং রিং শ্রীলঙ্কা ওং ক্লিং সৌং ক্লিং ওং। ওম নমো ভাগবতী ত্রিপুরা দেবী। মম ভাসাম কুরু স্বাহা। থমকে গেল ডাকিনী। একটা প্রবল শক্তি তরঙ্গ আদিত্যনাথের দিক থেকে ছুটে এসে তাকে ছিটকে ফেলে দিল পিছন দিকে। আদিত্যনাথ ছুটে গেলেন ন্যাড়ার দিকে। তার মুখটা কুঁচকে গেছে যন্ত্রণায়, মাথা ফেটে রক্ত গড়াচ্ছে। বাঁ কাঁধটা এমনভাবে ঝুলে আছে যে বোঝা যাচ্ছে সেটা ভেঙে গেছে। নেড়া ভাই আমার। আদিত্যনাথের চোখে জল এলো। তার বড় আদরের এই ছেলেটি, সেই ছোটবেলাতেও একবার রেখে তিনি ফেলে চলে গিয়েছিলেন বিপদের মুখে, রক্ষা করতে পারেননি। তবে এবার আর নয়, এবার নিজের প্রাণ দিয়ে হলেও রক্ষা করবেন ন্যাড়াকে। ন্যাড়ার ঘাড়ের নিচে হাত দিয়ে তাকে তুলতে যাবেন, এমন সময় খিলখিলে হাসিটা আদিত্যনাথের কানে এলো। পেছন ঘুরে দেখলেন সাক্ষাৎ মৃত্যু আবার উঠে দাঁড়িয়েছে কখন যেন। এবার তার রূপ আরো ভয়ঙ্কর। প্রবল পৈশাচিক চিৎকারে এসে ব্যঙ্গ করে উঠল, ত্রিপুরেশ্বরের মন্ত্র পড়ে আমাকে কি করে ঠেকাবি আদিত্যনাথ? তোমরাই তো দেবীকে মন্দিরচ্যুত করেছ। এইবার দেখ তোদের আমি কি করি। ওরে আয় আয়, তোরা আয় রে, মায়ের কাছে আয় আয় আয়। বাড়িটার চতুর্দিক থেকে হঠাৎ ভয়ঙ্কর চিৎকার ভেসে আসতে লাগলো। অসংখ্য পৈশাচিক চিৎকারে যেন বিদীর্ণ হয়ে যেতে থাকলো আকাশ, বাতাস, পলাশবনির মাটি। খিড়খির দরজার অন্ধকার থেকে দুটো বিভৎস মুখ মুকি দিল ঘরের মধ্যে। একটা মাংসহীন চর্মসার সুপ্রাচীন মানুষের মরা।
আর একটা লাল কালো পালক, আর লম্বা গলা যুক্ত হাড় গিলে পাখি। আদিত্যনাথ এবার চোয়াল শক্ত করে উঠে দাঁড়ালেন। কাঁধের থলি থেকে এক মুঠো শ্বেত সরিষা নিয়ে ডাকিনীর উপর ছিটিয়ে দিয়ে বলে উঠলেন, স্তম্ভনং কুরু কুরু স্বাহা, স্তম্ভনং কুরু কুরু স্বাহা, স্তম্ভনং কুরু কুরু স্বাহা। পরপর 3 বার কথাটি উচ্চারণ করতেই স্থির হয়ে গেল ডাকিনীর দেহ। দুয়ারের কাছে স্তম্ভিত হয়ে রইল দুটি নরকের জীব। চলো ভাই, আমাদের এখনই ওই কালী মন্দিরে যেতে হবে। এই মন্ত্রের প্রভাব খুব বেশিক্ষণ থাকবে না। চলো ভাই, তাড়াতাড়ি চলো। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষমামৃতাৎ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে কেঁপে কেঁপে উঠছিলেন করি ঠাকুর। তার মনে হচ্ছিল এ বনভূমির প্রতিটি গাছে দীর্ঘশ্বাস ফেলে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য প্রেতিনী। ডোবার পার ঘেঁষে ফুঁসে উঠছে লক্ষ প্রেত নাগী। আর ঝোপে ঝোপে সবুজ জোনাকির আড়াল নিয়ে ফুটে উঠেছে অজস্র নারকীয় দক্ষ নয়ন। আদিত্যনাথের নির্দেশ অনুযায়ী তিনি সন্ধ্যা পার হতেই পৌঁছে গিয়েছিলেন কালী মন্দিরে। শূন্য মন্দিরে বট আর বেলকাঠে যজ্ঞের আগুন প্রস্তুত করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছিলেন এক মনে। পাঁচু মন্দিরের দিকে পিছন ফিরে বসে একটার পর একটা বিড়ি টেনে চলেছিল। মাঝে মাঝে আর চোখে তার দিকে তাকিয়ে নিচ্ছিলেন করি। আদিত্যনাথ যাই বলুন না কেন, এই চোরটাকে তার বিন্দুমাত্র বিশ্বাস হয়নি এখনো। 3 বার শিবহম না বললে তিনি দরজাও খুলতেন না। 200 বার মন্ত্র জপ করা হয়েছে যখন, হরি ঠাকুর মন্দিরের দরজার দিকে আবার তাকালেন আর সঙ্গে চমকে উঠলেন। যেমনটি তিনি সন্দেহ করেছিলেন ঠিক তাই হয়েছে। মন্দিরের দরজা দিয়ে পাঁচু উধাও হয়ে গিয়েছে। হঠাৎই এই আসন ছেড়ে তার ওঠার উপায় নেই। সহস্র জপ পূর্ণ হওয়ার আগে পুনরায় মন্ত্র জপে মনোনিবেশ করতে যাবেন, এমন সময় ঝোড়ো হাওয়ার একটা দমক মন্দিরের দরজা পর্যন্ত ছুটে এলো প্রচণ্ড বেগে। কিন্তু মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার আগেই তার গতিরুদ্ধ হলো। তবুও বাতাসটা একটা বায়বীয় সরীসৃপের মতো গজরাতে লাগলো মন্দির ঘিরে। গাছের ডাল আন্দোলিত হয়ে উঠল প্রবল বেগে, সরসর করে উড়ে বেড়াতে লাগলো শুকনো পাতা। আর তখনই হঠাৎ করে করি ঠাকুরের মনে পড়ে গেল তার পায়ের ক্ষতটার কথা। মাত্র কিছু সময়ের ব্যবধানেই অসহ্য হয়ে উঠল পায়ের ব্যথাটা। তার মনে হলো দুপাটি অদৃশ্য ধারালো দাঁত সজোরে চিবিয়ে চলেছে তার পায়ের গোড়ালিটা। তবু মন্ত্র জপ থামালেন না তিনি। দাঁতে দাঁত চেপে উচ্চারণ করে যেতে লাগলেন, ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষমামৃতাৎ। হঠাৎ আকাশ বাতাস বিতাড়িত করে একটা আর্ত চিৎকার ভেসে এলো করি ঠাকুরের কানে। পাঁচুর গলা। মন্দির প্রাঙ্গণ যেখানে শেষ হয়েছে তার বাইরে অন্ধকার ঝোপঝাড়ে কালো কুয়াশা নেমে এসে তমিশ্রা আরো বাড়িয়ে দিয়েছে। সেখান থেকে পাঁচুর গলা ভেসে এসেছে। হরি ঠাকুর আর চুপচাপ বসে থাকতে পারলেন না, ছুটে বেরিয়ে গেলেন বাইরে। যতই বিতৃষ্ণা থাক তার পাঁচুর প্রতি, সেও তো এই গ্রামেরই ছিল, এই মাটিরই সন্তান। হরি ঠাকুরের প্রাণ কেঁদে উঠল তার জন্য। তিনি পাঁচুর আর্তচিৎকার লক্ষ্য করে ছুটে চললেন। ফাঁকা জায়গাটা পার হয়ে জংলা জায়গাটায় পৌঁছে হরি ঠাকুর বুঝলেন এবার চরমতম ভুলটা তিনি করেছেন। হঠাৎ করে হাওয়াটা পড়ে এসেছে। বোঝা গেল গাছপালা, বনভূমি, প্রকৃতি, আকাশ, কৃষ্ণ কুহেলি
যেন দম বন্ধ করে আছে এই ক্ষুদ্র মানবটির উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য। পাশের ডোবা থেকে একটা অদ্ভুত খসখসে শব্দ ভেসে এলো। কেউ যেন বুক ঘষে স্যাঁতসেঁতে পার বেয়ে উঠে আসছে। ভয়ার্ত দৃষ্টিতে সেদিকে তাকাতেই মন্দিরের হোমাগ্নির আলোতে শরীরগুলো দেখতে পেলেন কড়ি ঠাকুর। একটা ক্ষতবিক্ষত সজারু উঠে আসছে ডোবার পার ঘেঁষে, আর তার পেছনে উঠে আসছে দুটো রোগা চার পেয়ে জন্তু। তাদের সাদা চোখ, শিথিল অস্থি মাংস দেখলেই বোঝা যায় যে তারা জীবিত নয়। ভয়াবহ পশুগুলির দিকে তাকিয়ে থাকতে থাকতেই কড়ি ঠাকুর অনুভব করলেন তার জীব আড়ষ্ট হয়ে গিয়েছে। শত চেষ্টাতেও তিনি গাত্রবন্ধনের জন্য প্রয়োজনীয় গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারছেন না। তার বিস্ফারিত চোখের সামনে মাটি ফুঁড়ে গাছের কাণ্ড বেয়ে টিকটিকির মতো এগিয়ে আসতে লাগলো অসংখ্য ছায়ামূর্তি। অন্ধকারে তাদের চোখ জ্বলে উঠছে বারবার, বিভিন্ন লয়ের গর্জন ভেসে আসছে তাদের মুখ থেকে। পায়ের কাছ থেকে শুকিয়ে যাওয়া পচা মরদেহ তার মাথা ছাড়িয়ে উঠে দাঁড়ালো। তার বিরাট হাতের নখ থেকে ঝরে পড়ছে শুকনো মাটি, পাঁজরের ফাঁকে ফাঁকে কিলবিল করছে উজ্জ্বল কীটের দল। কড়ি ঠাকুর চোখ বন্ধ করে ফেললেন। আর কোনো আশা নেই। এই অন্ধকারের জীবেরা এখনই তার দেহটাকে টেনে নিয়ে যাবে পাতালের অন্ধকারে। একটা গরম আঠালো তরল গড়িয়ে পড়ল কড়ি ঠাকুরের মুখের ওপর। চা মাংসের গন্ধে তার হাত পা শিথিল হয়ে এলো। তিনি টের পেলেন দুটো সাদা উজ্জ্বল চোখ নেমে আসছে তার দিকে। নেমে আসছে ঝকঝকে অসংখ্য দাঁতের সারি। হঠাৎ একটা শব্দ হলো। কিছু একটা শূন্য পথে উড়ে এসে সে কদর্য মুখটায় আছড়ে পড়েছে। গর্জন করে উঠল দানবটা। কড়ি ঠাকুর দেখলেন বনভূমি থেকে মন্দির চত্বরে ঢোকার রাস্তার মুখে দাঁড়িয়ে আছে পাঁচু, আর তার পাশে দাঁড়িয়ে আছে আরেকটি মনুষ্য মূর্তি। আর এই দ্বিতীয় মূর্তিটির হাতে ঝকঝক করছে পলাশবনের প্রাচীন কালী মূর্তি। দানবটার মুখ লক্ষ্য করে আবার পাথর ছুড়ে দিল পাঁচু। এবার সে প্রস্তরখণ্ড এসে লাগলো তার চোখে। সঙ্গে সঙ্গে চোখটা গলে গিয়ে একটা লালচে কালো তরল গড়িয়ে নাও। বিভৎস রক্ত জল করে দেওয়া একটা চিৎকার করে দানবটা লম্বা হাত বাড়িয়ে পাঁচুর কোমরটা টিপে ধরল, তুলে ফেললো শূন্যে। জামালদা মূর্তিটা মন্দিরে নিয়ে যাও। ঠাকুর মশাই আপনিও যান, আর দেরি করবেন না। জামাল কিছুক্ষণের জন্য ফ্যাল করে পাঁচুর দিকে তাকিয়ে প্রচন্ড গতিতে ছুটতে লাগলো মন্দিরের আলো লক্ষ্য করে। ছুটলেন কড়ি ঠাকুর। দানবটা পাঁচুর দেহটা খেলনার মতো ছুঁড়ে মারল জামালকে লক্ষ্য করে। একটা অস্ফুট আর্তনাদ করে জামাল পড়ে গেল মাটিতে। কড়ি ঠাকুর কিন্তু থামলেন না। ভূপতিত মাতৃমূর্তিটাকে তুলে নিয়ে মন্দিরে প্রবেশ করলেন। বেদির ওপর কালী মূর্তিটি প্রতিষ্ঠা করে আবার পবিত্র অগ্নির সামনে বসে শুরু করলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ। গর্জনশীল দানব ছুটে আসতে লাগলো অরক্ষিত মন্দির লক্ষ্য করে। কড়ি ঠাকুর জানেন স্থানচ্যুত দেবীর পুনরায় প্রাণ প্রতিষ্ঠা হয়নি। মন্দিরের চার দেওয়াল পারবে না ওই ভয়াল পিশাচকুলকে আটকে রাখতে। তবুও তিনি ভয় পেলেন না। নিঃশঙ্ক চিত্তে উচ্চারণ করে যেতে লাগলেন, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং। দানবের হাতটা মন্দিরে প্রবেশের সামনে পৌঁছতেই সমগ্র পলাশবনির আকাশে যেন একটা নিঃশব্দ বিস্ফোরণ ঘটল। মুহূর্তের মধ্যে আকাশপথ থেকে অপসারিত হলো কালো কুয়াশা। আকাশের এক অংশে ভেসে উঠল নৌকার মতো এক বালি চাঁদ। দানবের হাত থেকে শুরু করে সমস্ত শরীর থমকে গেছে। হোমাগ্নির আলোতে তার দাঁতগুলো আরো বেশি ভয়ঙ্কর লাগছে। কড়ি ঠাকুরের মুখে একটা স্বস্তির হাসি খেলে গেল। তিনি বুঝলেন আদিত্যনাথ বিষাদ স্তম্ভন প্রয়োগ করেছেন।
ঠাকুর মশাই, আপনি জপ বন্ধ করবেন না। আমি মন্দিরে প্রবেশ করলেও একবারের জন্যেও বন্ধ করবেন না। আর মনে রাখবেন, এই স্তম্ভন বেশিক্ষণ স্থায়ী হবে না, ওরা আবার জেগে উঠবে। আদিত্যনাথ ন্যাড়াকে পাঁচু আর জামালের পাহারায় রেখে মন্দিরে প্রবেশ করলেন। কাঁধের থলি থেকে পবিত্র গঙ্গোদক চারিদিকে ছড়িয়ে দিয়ে আসন শুদ্ধি ও দেহ শুদ্ধি করে বসলেন কালী মূর্তির সামনে। শুরু হলো দেবীর পুনরাধিষ্ঠান। ন্যাড়া সতর্কভাবে চতুর্দিকে নজর রাখছিল। পাঁচু আর জামাল তখনও সংজ্ঞাহীন। তাদের ঠিক পিছনে স্থির হয়ে আছে দানবের পেছনের পা আর রুগ্ন শেয়াল দুটির শরীর। আকাশের গায়ে স্থির হয়ে আছে খণ্ডচন্দ্র। বেশ কয়েকটা ঘন্টা কেটে গিয়েছে। আদিত্যনাথ ও কড়ি ঠাকুরের বন্দনা চলেছে এক। আদিত্যনাথের উচ্চারণ শুনে ন্যাড়া বুঝতে পারছে ভৈরবী বন্দনা ও কাল ভৈরব বন্দনা শেষ করে তিনি ভৈরব ভৈরবীর যুগ্ম বন্দনা শুরু করেছেন। প্রাণ প্রতিষ্ঠা নিষ্পন্ন হতে আর খুব বেশি দেরি নেই। হঠাৎ এক ফোঁটা শিশির ন্যাড়ার নাকে ঝরে পড়তে তার খেয়াল হলো এতক্ষণে একবারও শিশির পড়েনি। পরক্ষণে আরেক ফোঁটা ঝরে পড়ল, এবার হাতের তালুতে। এবার টুপটাপ করে শিশির বৃষ্টি শুরু হলো, আর দু এক ঝলক উত্তুরে বাতাস বয়ে এলো বনভূমি কাঁপিয়ে। আকাশের দিকে চোখ পড়তে ন্যাড়া কেঁপে উঠল। চাঁদের একটা অংশকে বিশাল এক সরীসৃপের আকৃতি নিয়ে কামড়ে ধরেছে সেই কালো কুয়াশা। তার চোখ মাটিতে নেমে এলো সহজাত প্রতিবর্তী ক্রিয়ায়। সামনের শেয়াল দুটি এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের অবস্থানের পরিবর্তন হয়েছে সামান্য। সামনের শেয়ালটির ডান পা এখন সম্মুখে প্রসারিত, আর পেছনের শেয়ালটির বাঁ পা। প্রবল আতঙ্কে ন্যাড়া উঠে দাঁড়ালো। স্তম্ভন কেটে গিয়েছে, পুনরায় জেগে উঠছে পিশাচগুণ। হঠাৎ দক্ষিণের বনভূমি আন্দোলিত করে কোনো এক বিশাল দেহ ছুটে আসতে লাগলো, আর একই সঙ্গে শোনা যেতে লাগলো এক নারী কণ্ঠের তীব্র জিঘাংসার চিৎকার। একটু পরেই তার দেহটা দৃশ্যমান হলো বনের বড় বড় গাছগুলির উপর। চুলগুলো হাওয়ায় উড়ছে, চোখগুলো বিরাট হয়ে কপাল ও কান প্রায় ঢেকে ফেলেছে। মুখের বিরাট জিভ থেকে ঝরে পড়ছে গাঢ় লালা মিশ্রিত রক্ত। শঙ্খবতী, শঙ্খবতী, পাহাড় পুড়ে রও। শঙ্খবতী, শঙ্খবতী, আমার কথা কও। ডাকিনী সরাসরি মন্দিরটির উপর ঝাঁপিয়ে পড়ল। মন্দিরের একটা অংশ ভেঙে পড়ল সেই প্রবল দেহের চাপে। সামনের শেয়ালটা হঠাৎ লাফিয়ে এসে পাঁচুর পা কামড়ে ধরল। এরা এবার পাঁচুর দিকে তাকাল, এক মনে বিড়বিড় করে চলল শঙ্খবতীকে। সম্পূর্ণ বনভূমি ততক্ষণে জেগে উঠেছে। পৈশাচিক হুঙ্কারে ফেটে পড়েছে আকাশ বাতাস। কালো কুয়াশার বুক চিরে ফুটে উঠেছে অজস্র রক্তবিন্দু। হঠাৎ আকাশের একদিক সম্পূর্ণ ফেটে আলোকিত হয়ে উঠল, আর আকাশ থেকে নেমে এলো একটা উজ্জ্বল উজ্জ্বল বিশাল পিশাচটির দেহটিকে পিষে দিয়ে সে গাছটি ঢুকে গেল মাটির গভীর, আর একটা উজ্জ্বল আলোর রেখা ঝাঁপিয়ে পড়ল কাল ডাকিনীর উপরে। সাদা আলোক রশ্মি ও কালো কুয়াশার সংঘাতে একটা শক্তিশালী তরঙ্গ ছড়িয়ে পড়ল চতুর্দিকে। প্রাচীন মন্দিরের সবকটা দেওয়াল সেই অভিঘাতে ভেঙে পড়ল। ন্যাড়া ছিটকে পড়ল একপাশে। জ্ঞান হারানোর আগের মুহূর্তে সে শুনতে পেল আদিত্যনাথ ও কড়ি ঠাকুরের সম্মিলিত উচ্চারণ। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव वन्दनान् मृत्युर्मुक्षिममृतत्। काली काली शान्तिः शान्तिः शान्तिः।
পরম আরামে ন্যাড়া চোখ বুঝল। হ্যাঁ রে, ক বছরের জন্য চালান দিই তোকে বলতো? স্যার, সবার সামনে দিয়ে হাত করে পড়িয়ে নিয়ে যাবেন, কিন্তু ওই গানটা গাইতে গাইতে যাব। 12,33,000,000 রইল মাত্র বেটা বেটি, মা গো। মৃন্ময় বিশাল একটা থাপ্পড় তুলতেই পাঁচু রাস্তা থেকে নেমে হারিয়ে গেল আনারস বনের আড়ালে। বিধায়ক তপনবাবু নবনির্মিত মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে ভক্তিভরে একটা প্রণাম করলেন। তারপর পাশে দাঁড়িয়ে থাকা কড়ি ঠাকুরকে বললেন, বেশ জম্পেশ হয়েছে, কি বলেন ঠাকুর মশাই? কড়ি ঠাকুর মৃদু হেসে ঘাড় নাড়লেন। নদী তীরের ছোট্ট ঘরটির বারান্দায় বসে শীতল গঙ্গার দিকে তাকিয়েছিল ন্যাড়া। হালকা হলুদ বালি, নিথর কালো জল। ঘরের ভেতর থেকে ভেসে আসছে একটা হেরে গলার গান। পাগলি মেয়ে এলো কেশি, নিশীথিনীর দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার রে তার নাই কোশেষ, সিন্ধুতে মার বিন্দু খানিক, ঠিক রে পরে রূপের মানিক, বিশ্বে মায়ের রূপ ধরে না, মায়া আমার তাই দিগ্বসন। ওই হেড়ে গলায় আর গান করো না তো দাদু। জামাল আর কলকাতায় ফিরে যায়নি। পলাশবনিতেই সবজির দোকান দিয়েছে সে। আপনারা শুনলেন লেখক কর্ণশীলের কলমে আদিত্যনাথ সিরিজের দ্বিতীয় গল্প কাল ডাকিনী। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন আদিত্যনাথ তান্ত্রিক, কৌশিক ব্যানার্জি, কাল ডাকিনী সহ সমস্ত নারী কণ্ঠে দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, কড়ি ঠাকুর, তমাল মুখার্জি, তপনবাবু, সাগর নীল, মৃন্ময়, অতনু ভট্টাচার্য, ন্যাড়া, সৌভিক দাস, জামাল, সুজন ঘোষ, পাঁচু, অচ্যুত সাহা, রাম, প্রবীর মিত্র, মিলন ও কনস্টেবল চরিত্রে শুভজিৎ ভট্টাচার্য এবং অন্যান্য বিভিন্ন চরিত্রে আমি অমিত সরকার। ধ্বনি সম্পাদনা এবং আবহে টিম অ্যানোনিমাস। প্রচ্ছদ অলঙ্করণে ম্যাজিক ক্রেয়ন্স। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, এবং গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।